এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। এই ছেলে, এদিকে শোনো। নিলয় আশেপাশে ঘুরে তাকায়। তাকে ডাকার মতো কাউকে না দেখতে পেয়ে সে আবারও পা বাড়ায় সামনের দিকে, কিন্তু তাৎক্ষণিক ওই ছেলে, ডাকছি না আমি? ভাব নাও, তোমার ভাব বাসায় যেয়ে দেখাবা। নিলয় আবারও থেমে যায়। পিছনে আবার তাকালো। কয়েকজন মেয়ে ছাড়া তেমন কাউকেই দেখছে না সে। মেয়েরা নিলয়কে ডাকবে এমন কোনো কাজ সে করেনি। সে ভার্সিটিতে ভর্তি হয়েছে মাসখানেক হয়ে গেছে, কিন্তু এ কদিন কোনো ক্লাস করা হয়নি তার। ভর্তি হওয়ার পর থেকে 1 মাসের মধ্যে কখনো ভার্সিটি তো দূরে থাক, ভার্সিটির আশেপাশেও কোনোদিন নিলয় আসেনি। 1 মাস পর গত কয়েকদিন হলো সে ভার্সিটিতে এসেছে, আর এসে নিজের ভাবখানা সবাইকে দেখাতে থাকে। মানে কাউকে পাত্তা না দিয়ে এড়িয়ে চলে, মেয়ে থেকে দূরে থাকে। নিলয় আজ 6 দিন হলো আসছে ভার্সিটিতে। সে তার পরনে প্যান্টের বাম পকেটে হাত গুজে ক্লাসের দিকে এগিয়ে যাচ্ছে। তখনই নিলয়ের মনে হলো কেউ তাকে পিছন থেকে ডাকছে। প্রথমে বুঝতে পারেনি সে, তাই আবারও হাঁটার প্রস্তুতি শুরু করে। আর তখনই নিলয় শুনতে পায়, এই ছেলে, কালো শার্ট, এদিকে শোনো। নিলয় থেমে দাঁড়ালো। নিলয় কালো রঙের শার্ট পরে এসেছে। এবার সে বুঝে যায় তাকেই ডাকছে। নিলয় আশেপাশে তাকালো। পিছন দিকে ডান পাশে তাকিয়ে দেখে কয়েকজন মেয়ের সাথে 2টা ছেলে বসে আড্ডা দিচ্ছে। তার মধ্যে থেকে সাদা টি শার্ট পরা একটি মেয়ে নিলয়ের দিকে তাকিয়ে হাত ইশারা করে ডাকছে। সে মেয়েগুলোর দিকে এগিয়ে যেতে থাকে। নিলয় ওদের সামনে এসে দাঁড়ালো। তোমার কি কানে সমস্যা আছে মিস্টার? নিলয় ভাবসাব নিয়ে প্রশ্নের উত্তর না দিয়ে সবার দিকে তাকালো। সেখানে থাকা সবাই অবাক হয়, কারণ এই অবধি যাদেরকে ওরা সামনে রেখেছে সবাই ভয়ে প্রশ্নের উত্তর দিয়ে কেটে পড়েছে, কিন্তু নিলয় ছেলেটা একটু বেশি ভাব নিচ্ছে। নিলয় আবারও সবার দিকে তাকায়, বোঝার চেষ্টা করে ওরা নিলয়ের থেকে জুনিয়র নাকি সিনিয়র। ওদেরকে দেখে নিলয়ের মনে হচ্ছে ওরা সিনিয়র না, কিন্তু সবার হাব ভাব দেখে বোঝাই যাচ্ছে টাকাওয়ালা বাপের ছেলে মেয়েরা। সেখান থেকে তিশা নামের একটি মেয়ে নিলয়কে বলল, কথা বলো না কেন? তুমি কি বোবা? আমাকে ডাকার কারণ? আরে না রে দোস্ত, এ বোবারা কথা বলতে পারে? বাবু, তুমি প্রথমে ভাব নিয়ে কথা বলনি কেন? তুমি কি নতুন? কেন? এই ভার্সিটির নিয়ম জানো তুমি? জানি। তা কি জানো বলো তো? এই তো সময় মতো ক্লাসে আসা, ঠিকঠাকভাবে পড়াশোনা করা আর ভালোভাবে চলা। আরে এইসব নিয়ম না, আমাদের লিডারের নিয়ম জানো? লিডার? কে লিডার? বারাক ওবামার নাতিন নাকি নাতনি? এই ছেলে, ফাজলামো করো। না না, একটু মজা করলাম, ফাইজলামও ভালো লাগে না। চুপ। লিডারকে তুমি চেনো না? ওই কে এ রে? লিডারকে চেনে না? এই নেহা, তোকে নাকি এই ছেলে চেনেই না। আমাকে 1 কাপ বীজ দে, বিস্কুট ভিজিয়ে খেয়ে মইরা যাই। প্রত্যাশার কথা শুনে সবাই জোরে জোরে হাসতে থাকে, তবে ওরা সবাই একটা মেয়ের দিকে তাকিয়ে হাসতে থাকে। নিলয় সেই দিকেই তাকায়, বুঝতে পারে এটাই লিডার মেয়েটি, যার নাম নেহা। নেহা বাইকের উপর ছেঁড়া ছেঁড়া স্টাইলের প্যান্ট পরে গলায় অনেকগুলো চেন ঝুলিয়ে বসে আছে। নেহার চোখে সানগ্লাস পরা। সবাই নেহার দিকে তাকিয়ে আছে। নিলয় নেহাকে দেখে মুচকি হাসতে থাকে। নেহা নিলয়ের দিকে তাকায়। ছেলেটাকে তাচ্ছিল্যের মতো হাসতে দেখে, আমি লিডার এই ভার্সিটির। সবাই আমার কথা মেনে চলে, আর আমি এতটাই সুন্দর যে সবাই আমার দিকে তাকায়। কিন্তু এ কদিন ধরে দেখছি তুমি আমার দিকে ফিরেও তাকাও না। ব্যাপারটা কি? সামনে দিয়ে আসা যাওয়া করো, সালাম দাও না, তাকাও না। এটা জানো না অসম্মানী করা হয়? আমাকে এড়িয়ে চলবা, এটা কিন্তু নেহা একদমই পছন্দ করবে না। নিলয় চুপচাপ এতক্ষণ নেহার কথাই শুনছিল। নেহা কথা বলা শেষ করে থামে, কিন্তু নিলয় নেহার থেকে এমন কথা শুনে না হেসে পারল না, তাই জোরে হেসে উঠে সে। এই ছেলে, হাসছো কেন? পরে বলছি, দাঁড়ান আরো হেসে নেই। হা হা হা। চুপ! থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব। বিয়াতপি করো আমার সাথে। এখন বলো, কি সমস্যা তোমার? এত সুন্দর মেয়ে তোমার সামনে দিয়ে যায় আসে, রোজ এখানে বসে থাকি, সব ছেলে একটা করে ফুল দিয়ে যায়, আমাকে কত প্রশংসা করে, আর তুমি তাকাও না। কি সমস্যা বলো? নিলয় স্থির হয়ে দাঁড়ায়।
নেহা রেগেই কথাগুলো বলেছে তাকে। তবে নিলয় কোনো জবাব না দিয়ে ওদের সবার দিকে একবার তাকিয়ে নিল। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। নিলয় দৃষ্টি ঘুরিয়ে নেহার দিকে তাকালো। নেহার দিকে তাকিয়ে পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিল সে। নেহা নিলয়ের দৃষ্টি ফলো করে বলল, কি দেখছো? না মানে এতদিন আসছি আপনি সামনে পড়েন কিন্তু কখনোই তাকান না, তা আজ একেবারে দেখে নিলাম। প্রতিদিন দেখার থেকে সপ্তাহে একবার করে দেখা ভালো, এতে চোখের জ্যোতি বাড়ে, সৌন্দর্য বৃদ্ধি পায়, হাঁপানি ও শ্বাসকষ্ট হয় না। চুপ ফাজিল, বেশি পাকনামি করলে এখানেই মেরে রেখে দিয়ে যাবো, বুঝছো? এখন বলো, কেন তাকাও না? তাকাবো কেন? মানে তাকাবে না কেন? আপনাকে দেখার মতো কিছুই নেই, তাই তাকাই না। মানে মানে খুব সোজা, আপনি কি সুন্দর নাকি? আপনি তো সুন্দরই না যে আপনাকে দেখতে হবে, দেখতে একদম পেতনির মতো। যদিও পেতনি দেখিনি, তবুও ওরকমই হবেন। মানে আপনাকে দেখলে মনে হয় না আর পেতনি, ভূতনি, শাকচুনি, রানুমণ্ডল ওদেরকে দেখা লাগবে। আর যারা আপনার দিকে তাকায় তাদের চোখ নেই, আছে, তবে তারা সবাই হিরো আলমের কভার করা গানের মতোই স্মার্ট ছেলে। নিলয় সবার সামনে নেহাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে। সবাই হা হয়ে যায়। তবে কথাগুলো শোনার সাথে সাথেই সবাই বসা থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। নিলয় ঠোঁট টেনে হাসতে থাকে। নেহাও বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের চোখ থেকে সানগ্লাস খুললো। এবার সে নিলয়ের পা থেকে মাথা অবধি দেখে নিল। নেহার পাশ থেকে তিশা নামের মেয়েটা বলল, কি? এই ছেলে, এই ভার্সিটিতে নতুন বলে এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছো, না হলে এতক্ষণে এখানের হাড়গুলো ভেঙে রেখে দিতাম। বেয়াদব কোথাকার। মা তাই নাকি? হি হি হি। পেতনি শাকচুন্নি যদি নেতা হয় তাহলে আপনারা হলেন এক একটা দাঁড়কাক, খালি হুক্কা হুয়া করেন, সরি কা কা করেন। নিলয় কথাগুলো একটু তাড়াতাড়ি বলে। তবে কথাগুলো শেষ করে সে আর ওখানে দাঁড়ালো না, সোজা হাঁটা শুরু করলো ক্লাসের দিকে। নেহা শুধু বোকার মতো নিলয়ের চলে যাওয়াটা দেখছে। নিলয়ের খুব হাসি পাচ্ছে। নিলয় হাসতে হাসতে বিড়বিড় করে বলে, কেমন মেয়ে রে বাবা, ওনার দিকে তাকাতেই হবে, এটা কোনো কথা? নেহার পাশ থেকে আনিয়া নেহাকে বলল, ছেলেটা চলে যাচ্ছে, ডাক ওকে। সবাই রেডি হ, ছেলের হাত পা গুঁড়া গুঁড়া করতে হবে। নেহা কি হলো, ডাক মালটারে। নেহা তখনই জোরে আর কর্কশ গলায় নিলয়কে ডাকলো। নিলয় একটু চমকে থেমে গেল। পেছনে ঘুরে তাকিয়ে দেখে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট নেহার এমন ডাক শুনে দাঁড়িয়ে গেছে। তারা সবাই নিলয় ও নেহাকে দেখতে থাকে। এদিকে এসো। বলুন। নাম কি? কেন, নাম শুনে কি করবেন? পাত্রী খুঁজে দেবেন নাকি আমাকে কি মেরে আমার নামে বেড ভাড়া করবেন? চুপ, নাম বলো। বেশি কথা আমার পছন্দ না। আমার নাম নিলয়। বাপরে, ওই দেখ দেখ, লিডারের সাথে ছেলেটার নামের মিল আছে রে। ও হিমি, চুপ করবি? এমনিতে মেজাজ অনেক খারাপ। ওকে বস। আমাকে কি বললা তুমি? আমি পেতনি, শাকচুন্নি? আমাকে পেতনির মতো লাগে, রানু মণ্ডলের মতো লাগে? কই না তো, আপনি দেখতে অনেক অনেক মোটকো। কি দেখেছে ছেলেগুলো আপনার দিকে তাকায়? শুনুন, আর নয় হতাশা, আর নয় চিন্তা, এক ফাইলই যথেষ্ট। মোটু থেকে চিকন হন, চুমু হারলাম, ব্যবহার করুন। কি? এই ছেলে বেশি বেশি হচ্ছে কিন্তু। নতুন এসেছো তাই ছেড়ে দিলাম। এখন থেকে রোজ এখান দিয়ে যাওয়ার সময় আমাকে আপু বলে একটা করে ফুল দিয়ে যাবা, সাথে সালাম দিবা। আর যদি না করো তাহলে কিন্তু তোমার কপালে শনির আখড়া হারবালের হসপিটাল আছে। আপনাকে আবার আপু বলতে হবে? দেখে তো মনে হয় আপনি ভাইয়া। আপু কি করে হলেন? শার্ট আর প্যান্ট পরে আছেন দেখছি। ও বুঝছি, আপনাকে ভাই আপু বলবো, তাই তো? নিলয় কথাটা বলে আর সেখানে দাঁড়ালো না, কারণ এখন যদি সে কাছে থাকে নেহা নিশ্চিত নিলয়ের গালে চড় বসিয়ে দিবে। নিলয় এবার একদম সোজা হেঁটে ওদের থেকে চলে আসলো। মনে মনে নিলয় হেসেই যাচ্ছে। নেহা হাবার মতো তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় খানিকটা দূরে এসে পিছন ঘুরে তাকালো। নেহার পাশে ওর গ্যাংয়ের সবাই এসে দাঁড়িয়েছে। নিলয়ের দিকে মেয়েগুলো হা করে তাকিয়ে আছে। নিলয় নেহার দিকে তাকালো। সবার থেকে নেহা বেশি অবাক হয়েছে, কারণ একটাই, এর আগে কখনো কোনো ছেলে তার সাথে এভাবে কথা বলেনি। ছেলেরা ভয় পেত, না হয় মাথা নিচু করে কথা বলতো, না হয় বলতোই না। কিন্তু নিলয় প্রথমবার এভাবে কথা বলেছে লেডি গ্যাংদের সাথে।
নিলয় আরো হাসতে থাকে, কারণ নিলয়ের বেশ ভালোই লাগছিল নেহাকে রাগাতে। নিলয় সাহসিকতার চরম পর্যায়ে পৌঁছে যায়। নেহা তো নিলয়ের দিকে তাকিয়েই আছে, তবে নিলয় নেহার দিকে তাকিয়ে একটা উড়ন্ত চুমু হাতের সাথে নিয়ে নেহার দিকে ছুড়ে দেয়। বাকি মেয়েরা নিলয়ের এমন কাণ্ড দেখে আরো অবাক চোখে তাকিয়ে থাকে। নিলয় সবকিছু বুঝতে পেরে মনে মনে বলল, এতদিন তোমরা ছেলেদের জ্বালিয়েছো, আর আমি তোমাদের জ্বালাবো। নেহার পাশে থাকা মেয়েগুলো নিলয়ের কাজগুলো দেখে চরমভাবে রেগে গিয়েছে। তিশা এসে নেহার সামনে দাঁড়িয়ে বলল, মোড়ের মাথায় টাকলা হাসিমকে ফোন দে, 6 নাম্বার বাড়ির নিচতলায় মিশিকে ডাক, গ্যাং রেডি কর। আমাদের লিডারকে অপমান, এইটা সহ্য হচ্ছে না, শাস্তি তো তোকে পেতেই হবে। কত বড় সাহস ওর! চান্দুকে সুযোগ বুঝে আমরা কেলাবো। আজ শুধু লিডার আমাকে অর্ডার করেনি, না হলে ছেলেটাকে স্ট্যাম্প দিয়ে পেটাতাম। চুপ কর সবাই, আমাকে ভাবতে দে, এখন কেউ কিচ্ছু করবে না। নেহা কথাটা বলে আবারও নিজের জায়গাতে যেয়ে বসলো। বাইকের উপর বসে পা ঝুলিয়ে নিলয়ের কথাগুলো ভাবছে। নিলয়ের ক্লাস করতে ভালো লাগছে না। সে 3টা ক্লাস করে বাইরে বের হলো। নেহারা ক্লাস শুরু থেকে যেখানে বসেছিল ঠিক সেখানেই বসে আছে ওরা। নিলয় ক্লাস থেকে বেরিয়ে কোনো দিকে তাকালো না, সে মাথাটা নিচু করে হাঁটছে। নেহা দূর থেকে নিলয়কে দেখতে পায়, যদিও তিশা আগে দেখেছে। নেহাকে ডেকে দেয়, মাম্মা দেখ দেখ, বান্ধব ছেলেটা আসছে, সবাই রেডি হ, মামার একটু খেলে দিয়ে আসি। তিশার কথা শুনে সবাই সেদিকে তাকায়। নেহাও তাকালো। নিলয় ওদের কাছাকাছি আসতেই নেহা ডাকা শুরু করলো। নিলয় সেদিকে ঘুরতেই নেহা কাছে এসে দাঁড়ালো। নিলয় স্থির দাঁড়িয়ে থাকে সেখানে। নেহা বলল, এই যে মিস্টার নিলয় সাহেব, জি বলুন। আমি কি দেখতে পেতনির মতো? কথাটা শুনে নিলয় ব্রু কুচকে তাকালো নেহার দিকে। নেহা যে এতক্ষণ নিলয়কে নিয়ে আর নিলয় নেহাকে নিয়ে কি বলেছিল তা সবকিছু নেহা বাইকের উপর বসে ভেবেছিল। সেজন্য নিলয়কে দেখেই প্রশ্নটা করেছে। তবে নিলয় আবারও নেহাকে দেখতে থাকে, মনে মনে বলে, মোটেও না, তুমি দেখতে আসলেই সুন্দর। কেন জানি না, তোমাকে রাগাতেই বেশি মজা লাগছে আমার। নিলয় নিজেই বিড়বিড় করছিল, কিন্তু নেহা একটু ঝাড়ি দিয়ে বলে, কি হলো বলো? কেন? কে আপনাকে সুন্দরী বলল? সুন্দরী হওয়ার জন্য অনেক কিছু দরকার। কে বলে আপনি সুন্দরী? সবাই বলে। ভুল বলে। আপনি সুন্দর না, আপনার চোখগুলো মায়াবী না, আপনার হাসিতে মনের মাঝে তোলপাড়তা আনে না, আপনার ঠোঁট ভালোবাসার আহ্বান করে না, আপনার চুলগুলো লতার মাঝে আটকে পড়া যা আকর্ষণ করে না। কথাগুলো বলে নিলয় সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না। নেহাকে কিছু বলার সুযোগও দিল না সে। নেহা শুধু নিলয়ের দিকে তাকিয়ে আছে। পাশে ওর লেডি গ্যাং এর বাহিনীরা এসে দাঁড়ায়। তানজিস বলে, বস্তাকে আটকালো না কেন? আমরা কি আবার তাকে তোর সামনে নিয়ে আসবো? না, তাকে কিছু বলার দরকার নেই। কেন? নতুন কিছুর গন্ধ পাচ্ছে আমাদের নেহার মধ্যে। সবাইকে টের পাচ্ছে সেটা? না তো, কিসে? একদিন সব ছেলেদেরকে আমরা পিটিয়ে হসপিটালে পাঠিয়েছি, না হয় ভার্সিটি ছাড়া করেছে। ভয়ে কেউ কথা বলেনি, নেহাই সব ছেলেকে ধরে এনেছে। অথচ আজকে দেখ, ওই ছেলেকে কিছুই বলতেছে, সে দিচ্ছে না। কাহিনী বল। নেহা ছেলেটাকে পছন্দ করে ফেলেছে। সত্যি বস, এসব কি? তোরা সবাই বাসায় চল, আমিও যাব। এত কথা কেন বলছিস তোরা? যখন সে বেশি কথা বলে ওটা কিছুই না, তাই না বস? চুপ কর সবাই। নেহা ওদেরকে থামিয়ে নিলয়ের দিকে তাকালো। নিলয় দূরে যেয়ে স্থির হয়ে দাঁড়ায়। পিছনে ঘুরে এসে নেহার দিকে তাকালো। নেহা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ঠিক তিশার মতো বুঝতে পারে নেহার চাহনি এখন অন্য কিছু বলছে। তারপর পরের দিন নিলয় ভার্সিটিতে আসে। নেহারা আগের দিনের মতো একই জায়গাতে বসে আছে। তিশা আর হিমি একটা ছেলেকে ডাকে। নিলয় দূর থেকে একবার তাকায়, দেখে একটা ছেলেকে মেয়েগুলো র্যাক দিচ্ছে। তানজিম আর রিফাত মেয়েদের ডেকে টিজ করছে, আর নেহা বাইকের পাশে পায়চারি করছে, হাতেও সিগারেট। নিলয় এগিয়ে আসতে থাকে নেহার দিকে, আর না তাকিয়ে নিলয় হাঁটতে থাকে। তখনই নেহা নিলয়কে ডাক দেয়, এই যে মিস্টার নিলয় সাহেব। নিলয় শুনেও না শোনার ভান করে চলে যেতে থাকে। নেহা তিশাকে বলে, চান্দু চলে যাচ্ছে, জুনিয়রদের ছাড়। সবাই নিলয়ের দিকে তাকায়। নেহা খুব জোরে ডেকে ওঠে, ও হ্যালো, ডাকছি তোমাকে। এক ডাকে শুনতে কি কষ্ট হয়?
নিলয় থেমে দাঁড়ালো। নেহার দিকে তাকিয়ে আস্তে করে হেঁটে নেহাদের কাছে আসে নিলয়। নিলয় কিছু বোঝার আগে বাকি সবাই আজ নিলয়কে দেখে হাসছে। নিলয় ওদের হাবভাব বুঝতে পারছে না, তবে এটা ঠিকই বুঝে ফেলেছে যে ওদের কোনো কুমতলব আছে। তা না হলে নিলয় কাল যা বলেছে তাতে করে নিলয়ের উপর সেগুলো রিভেঞ্জ নেওয়ার কথাই থাকবে। কিন্তু সেটা না করে সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নেহা সিগারেটে হালকা একটা টান দেয়, কিন্তু ধোঁয়াগুলো তাড়াতাড়ি ছেড়ে দিল বাহিরে। সিগারেট ফেলে দিয়ে নেহা বলল, এই যে হ্যালো, কি বলুন? প্রেম করবা? কার সাথে? কেন আমার সাথে? চোখে পড়ছে না আমাকে নাকি? হি 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 হি। হাসছো কেন? ছেলেদের সাথে আমি প্রেম করি না। নিলয় কথাটা বলে সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো না। নেহা, তিশা, হিমি সবার হাসি বন্ধ হয়ে হাবার মতো তাকিয়ে আছে সামনে চলে যাওয়া ছেলের দিকে। কাল রাতে তিশা নেহাকে জানায় নিলয়ের শাস্তি দেওয়ার কথা, কিন্তু নেহা কোনো কিছু ভাবতে পারছিল না। সে সারা রাত ভেবেছে কেন ছেলেটা তাকে ভাবে বলেছিল। সে কি আসলেই সুন্দর না? এই জন্য তিশা বলে, আপাতত ছেলেকে সরাসরি প্রেমের প্রস্তাবে দিবি, তাকে বিরক্ত করা, প্রেমের অফার দেওয়া হবেই তার শাস্তি। কিন্তু এটাতে যদি সে সিরিয়াস হয়? আরো ভালো, শাস্তি এমনিতেই পাবে, আমরা তখন চলে আসবো। তার থেকে ব্যাটাকে বোঝাতে হবে মেয়েরা অপমানের শাস্তি কিভাবে কখন নিয়ে থাকে। ওকে, তাহলে নিলয়কে প্রথমে প্রেমের প্রস্তাব দিয়ে প্রেমে ফেলবো, তারপর বোঝাবো কষ্ট কাকে বলে। মূলত এটাই ছিল ওদের প্ল্যান। কিন্তু প্ল্যানে এভাবে নিলয় জল ঢেলে দিবে একদমই তা কেউ আশা করেনি। সবাই ভেবেছিল নিলয় হয়তো নেহার থেকে প্রেমের অফার পেয়ে খুশিতে গদগদ হবে, কিন্তু নিলয় উল্টা ওদেরকে ভাব দেখিয়ে চলে গেছে। নেহার আগে গজগজ করছে, ওদিকে নিলয় দূরে যেয়ে একবার পিছনে ঘুরে তাকায়। সে দেখে মেয়েগুলোর দল নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। মেয়েরা সবাই তখন ভাবছে এই ছেলেটাই একমাত্র লোক যে ওদের অপমান করে বেঁচে ফিরে যাচ্ছে। সময় হোক তোমারে বুঝাবো। নিলয় নিজের কাজে চলে যায়। নেহা বাইকের উপর বসে মাথার মধ্যে শুধু নিলয় ঘুরপাক খাচ্ছে। ওই তিশা, আমার দিকে তাকা, সবাই তাকা। আমাকে কি ছেলে মনে হয় তোদের? লম্বা চুল, ঠোঁট, ব্রু সব আছে, তাহলে ওই বদমাইশ ছেলেটা আমাকে ছেলে বলে কেন গেল? আসলে তুই সবসময় জিন, শার্ট, টি শার্ট এসব পরে ঘুরে বেড়াস, এই জন্য বলেছেন। চুপ থাক, এগুলো ফ্যাশন। ওই ছেলেটাই একটা ফাউল, বজ্জাত, হারামি, মঞ্চর বেটা। আমাদের নেহার মন চুরি করে ছিনিমিনি করতেছে। ও, তোরা একটু সুযোগ পেলেই বেশি কথা বলিস, চুপ কর। নিলয় বসে আছে, ভাবনাতে নেহা এসে ঘুরে বেড়াচ্ছে। নেহাকে নিয়ে নিলয় ভাবছে মেয়েটা দেখতে যথেষ্ট সুন্দরী, কেন যে ওরকম ড্রেস পরে আসে। নিলয় রোজ নেহাকে লুকিয়ে দেখে। কিছু ছেলে মেয়ে আছে যারা তাদের পছন্দের মানুষকে কখনো সামনে থেকে কথাও বলবে না, আবার দেখবেও না। কথা বললেও সরাসরি তার দিকে তাকাবে না, লুকোচুরিতে দেখবে তাকে। এটা সত্যিই ভালো লাগার একটা বিষয়। সেক্ষেত্রে নেহাও জানে না কিছু। প্রথম দিন নিলয় নেহাকে দেখেই প্রেমে পড়েছিল। যদিও প্রথম দেখায় প্রেমে পড়া যায় না, কিন্তু নেহাকে তার ভীষণ রকম ভালো লাগে। নেহার হাবভাব দেখে নিলয় বুঝেছিল নেহা সহজে পড়বে না, তাই তো এমন অপমান করে। রাগিয়ে দেওয়াটা নিলয়ের মেয়ে পটানোর অংশ। নিলয় জানে কোনো সুন্দরী মেয়ে যদি কাউকে পাত্তা না দেয়, তবে তার সাথে আগে কথা বলে একটু ফ্রি হয়ে নিতে হয়। তাকে বুঝতে দেওয়া যাবে না আপনি তাকে লাইন মারেন। আর ঠিক এই সময়টাতে মেয়েটা বা ছেলেটাকে একটু একটু করে রাগাবেন। মিষ্টি কথা ভুলেও বলা যাবে না, কারণ সুন্দরী মেয়ে বা পপুলার ছেলে কেবল আপনি না, অনেক মেয়ে ছেলেই মিষ্টি কথা বলে প্রশংসা করে থাকে। তাই তারা নিজেদের বিশাল কিছু ভাবে। এজন্য প্রশংসার বিপরীত কিছু দিয়ে পটানো প্রয়োগ করা দরকার। এতে করে মেয়েটা বা ছেলেটা তাড়াতাড়ি পটে যাবে। নেহারা সবাই আড্ডা দিচ্ছে, হঠাৎ কয়েকটা বাইক ভার্সিটির মধ্যে প্রবেশ করে। 5টা বাইকে মোট 10 জন লোক ভার্সিটিতে প্রবেশ করে। বাইকগুলো নেহাদের সামনে এসে থামে। তিশা নেহার কাছে এসে বলে, নে, তোর আরেক হিরো চলে এসেছে। কে রাজ? নেহা কথাটা বলে বাইক থেকে নামলো। চলন্ত বাইকগুলো নেহার সামনে এসে থামে। একটা ছেলে বাইক থেকে নেমে নেহার সামনে এসে দাঁড়ালো। নেহা তাকিয়ে আছে সেদিকে। ছেলেটা মাথা থেকে হেলমেট খুললো। সে হলো ভার্সিটির ভিপি। রাজকে কেই না চেনে। রাজ নেহার কাছে সরে আসলো, মুখে একটা হাসি দিয়ে বলল,
চলো বিয়ে করে ফেলি, না হলে তোমার একটা ছবি আমি ভাইরাল করে দিব। দেখ, আমার বয়সে বড় তুই, বাবার পরিচিত বলে তোকে মেরে কবরের পাশে ফেলে রাখিনি বলে ভাবিস না আমাকে যা বলবি তাই মেনে নেব। এত সাপের মতো ফোঁস করো কেন? চিল বাবু চিল, তুমি যতই জ্ঞান চালাও না কেন, সবার আগে তুমি আমার হলে মেয়ে। সবার আগে তুমি হলে মেয়ে, আর মেয়ে কিন্তু হয় ড্রেস আপ পরা পরি, ড্রেস ছাড়া ছেড়ি। তুই ভিপি বলে মনে করিস না তোর সাথে সব মেয়ে ফিদা হয়ে কথা বলবে? লেডি গ্যাংয়ের লিডার আমি। লেডি পাওয়ার জানিস না? তোরা ছেলেরা শক্তি দিয়ে খেলবি আর আমরা মেয়েরা মাইন্ড দিয়ে খেলবো, বুঝেছিস? তোর পথ থেকে নামাতে আমার 2 ঘন্টাও টাইম লাগবে না, মনে রাখবি, বুঝেছিস? তোমাকে তো পরি বানাবো, সেই সুযোগ তো দিয়েছি বারবার। তাই নাকি? আচ্ছা, এত ফোঁস করছো, সুযোগ বুঝে আমি যে কত বড় পাকা খেলোয়াড় সেটা তো তুমি জানোই না। ঠিকমতো খেলতে ভালোবাসি, ইটস কল্ড মাইন্ড গেম। মাস্তানি আমার সাথে দেখাবে না, লেডি মাফিয়া চুপচাপ হয়ে থাকবি। এরপর যখন রাস্তা থেকে তুলে নিয়ে যাব, ডাকিস তোর গ্যাংকে। রাজ কথাটা বলে সেখান থেকে চলে যায়। নেহা শার্টের নিচ ও কোমর থেকে পিস্তল বের করে রাজের দিকে বাড়িয়ে ধরে। তিশা আর হিমি এসে নেহাকে আটকায়। তিশা বলে, পাগল হয়ে গিয়েছিস? এটা পাবলিক প্লেস, ভিপির দিকে পিস্তল ধরেছিস, সবাই কিন্তু দেখছে, সমস্যা আছে অনেক। রিল্যাক্স শেষ, শালাকে বাড়ি থেকে তুলে আনবো। বাদ দে। রাজ হলো ভার্সিটির ভিপি। গত 5 বছর ধরে সে এই পদে আছে। রাজের নামে অনেক রিপোর্ট আছে। সুন্দরী মেয়ে দেখলে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে রুমে নিয়ে যায়, তারপর ভিডিও করে সেটা নিয়ে ব্ল্যাকমেল করতে থাকে। নেহাকে দেখে রাজ প্রথমে এটারই সুযোগ নিতে চাইছিল, কিন্তু প্রথমত নেহাকে রাজ চিনত না, আর রাজ যখন নেহার ব্যাপারে জানে তখন সে নেহাকে বিয়ের অফার দেয়। তবে নেহা রাজের ব্যাপারে জেনেই এখানে এসেছিল, রাজকে যেন তার উপযুক্ত শাস্তি দিতে পারে। কিন্তু প্রমাণ আর সুযোগের অভাবে রাজকে নেহা কিছুই বলতে পারছে না। ভাই, নেহাকে কিছু বলবেন না আপনি? আশিকের কথায় রাজ সেদিকে তাকালো। নেহাকে রাজ পেতে চায়, কিন্তু নেহাকে সহজে পাওয়া অসম্ভব। আশিক হলো রাজের কাছের লোক, রাজের সব কাজে আশিক আছে, এজন্য রাজের অপমানটা আশিক নিতে পারছে না। ভাই, নেহাকে তার অবস্থানটা বুঝিয়ে দেই। কি করবি? ওকে সহজে কাছে পাওয়া যাবে না। যে জিনিস সহজে পাওয়া যায় সে জিনিসের তৃপ্তটা কম থাকে, জোর করে কিছু নিলে সেটার প্রতি আগ্রহ বেশি থাকে। ভাই, আমি শুধু ওর বিষ দাঁতটাই ভাঙবো, মারবো না। ওকে, যা ইচ্ছে কর। আশিক রাজের সামনে থেকে চলে আসে। একটা ছেলেকে ফোন দেয় ও। তোদেরকে যা বলেছিলাম তা করে দেবো আমি। প্রয়োজনে আমার কাজটা হলো নেহাকে ভাইরাল করা। কিভাবে করবি তোরা জানিস, আমি আছি। আশিক ফোন কেটে দেয়। তারপর পরের দিন নেহা আর ওর গ্যাংয়ের সবাই ক্যাম্পাসে বসে আছে। নেহা চুপচাপ বসে রাস্তার দিকে তাকাচ্ছে। হিমির কথা শুনে নেহা সেদিকে তাকায়, দেখে নিলয় হেঁটে ওদের রাস্তা সোজাই আসছে। নেহাদের কাছে আসতে নিলয়কে ডাক দেয় তিশা। এই যে ছাগল আর বিচকেল বয় নিলয়। নিলয় ভার্সিটিতে আজও একই সময় এসেছে। সে কোনো দিক না তাকিয়ে সামনে চোখ রেখে হাঁটছিল, কিন্তু নেহাদের কাছাকাছি আসতে তিশা ওকে ডাকে। নিলয় দাঁড়িয়ে ডান পাশের দিকে তাকায়, দেখে নিহার সাঙ্গপাঙ্গদের মধ্যে তিশা মেয়েটা তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় বুঝে যায় তাকে সেই রেগেছে। আজকে ওরা নিলয়কে পচানি দিয়ে কথা বলল। নিলয় এগিয়ে যায় সেদিকে। নেহা বলল, এই যে হনুমান, এদিকে তাকালে না কেন? সোজা চলে যাচ্ছিলে যে? কাল না বলেছিলাম আমাকে দেখে কথা বলে তারপর ক্লাসে যাবা? ও, কিন্তু আপনারা কারা বলেন তো? আপনাদের না ঠিক চিনতে পারছি না। মানে আমরা কারা মানে কি? এই বেয়াদব বজ্জাত ছেলে। না না না, আপনাদের তো দেখে মানুষ মনে হচ্ছে না। মানে কি মনে হচ্ছে? সব কয়টা দেখতে আলকাতরা মাখানো পেতনির দল মনে হচ্ছে। এমন পেতনির দিকে কেউ তাকায়? আপনিই বলেন তো। নীলার কথাটা বলে সরু চোখে নেহার দিকে তাকালো। সবার দিকে একবার তাকিয়ে নিল সে। সবাই যে যার মুখের দিকে তাকিয়ে চেয়ে আছে। নিলয় ওদের সামনেই হেসে উঠল। নিলয়ের এমন অসময়ে বিদঘুটে মার্কা হাসি দেখে সবাই রাগে লুকে তাকালো। নিলয় আরো একটু বেশি শয়তানি মার্কা হাসি দিয়ে তিশার দিকে তাকিয়ে বলল, এই যে জরিনার মা আমাকে ছাগল বলেছিলেন আর বিটকেল, তাই না? তুমিও দেখতে ওরকমই। হি 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 হি। এই, আপনি হাসবেন না তো। আচ্ছা, আপনারা দেখতে কেমন বলবো?
সবগুলো না লেজ কাটা বান্দরনি। এই বান্দরনির দল কলা খাবা? যাই কলা কিনে আনি। নিলয় কথাটি বলে নিহার দিকে তাকালো। নিহা আগে থেকেই নিলয়ের দিকে চোখ বড় করে তাকিয়ে আছে। নিহার এমন তাকানো দেখে নিলয় হাসি চেপে রাখতে পারে না। নিলয় আবারও হো হো করে হাসতে থাকে। নিলয়ের এমন বিদঘুটে হাসি দেখে নিহা বাইকের উপর বসা থেকে উঠে দাঁড়ালো। নিলয় আস্তে করে হেঁটে ওর সামনে গেল। নিলয় কারোর সাথে কোনো কথা না বলে নেহার মুখের কাছে মুখ নিয়ে গেল। নিহা আরো অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। আর পাশের গুলা তো মর অবস্থা। সবাই বেশ উত্তেজিত হয়ে ভাবছে, আজই প্রথম কোনো ছেলে আমাদের সাথে এত সাহস দেখাচ্ছে। এত সাহস কোথা থেকে পাচ্ছে ছেলেটা? নিলয় কাউকে পাত্তা না দিয়ে নেহার মুখের কাছে মুখ নিয়ে গেল। তারপর জোরে হেসে নিলয়ের ডান হাত দিয়ে নেহার টোল পড়া মুখটা টেনে ধরলো। সবাই নিলয়ের তখন দিকে আরো অবাক হয়ে তাকাচ্ছে। নিলয় নেহার গালটা টেনে ধরে বলল, মাঝে মাঝে তো ইচ্ছে করে একটা কল্পনার নৌকা সাজিয়ে একটা পেতনিকে নিয়ে ঘুরে আসি মহাসমুদ্রের মাঝে, যেখানে কেবল থাকবে একটি ভূত আর সেই ভূতের পেতনি। তবে সেটা কিন্তু আপনি না, আপনি তো পচা একটা পেতনি। কি দেখে আপনার দিকে ছেলেরা তাকায় বলেন তো? নিলয় কথাটা বলে গাল ছেড়ে দিল। পাশে নেহার গ্যাংয়ের দিকে এক পলক তাকালো সে। সবাই গালে মাছি ঢোকার মতো ভঙ্গিতে হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় একটু মুচকি হাসলো। তারপর কোনো কিছু না বলে সোজা হাঁটা শুরু করলো। নেহা স্তব্ধ দৃষ্টিতে নিলয়ের চলে যাওয়া দেখছে। নিলয় একটু দূরে এসে ওদের দিকে ফিরে তাকায়। সবাই একবার নেহার দিকে তাকায়, আরেকবার নিলয়ের দিকে তাকাচ্ছে। আর নেহা দেখছে নীলকে। নিলয় নেহার ফর্সা গাল লাল করে দিয়ে এসেছে। তবে নেহাকে এবার দেখতে আরো সুন্দর লাগছে। নিলয় মুচকি হেসে চলে যায়। মনে মনে ভাবে, আচ্ছা নেহাকে মানে গুন্ডাবি কেন করে বেড়ায়? সবসময় গ্যাং নিয়ে কেন ঘোরে? সে কি সত্যি গুন্ডি মেয়ে নাকি ভাব ধরে থাকে? জানতেই হবে আমার। নেহা, তুই কি রাজ ভাইয়ের সাথে ভালোভাবে থাকতে পারিস না? তানজিমের কথা শুনে নেহা ওর দিকে তাকালো। নেহার সামনে রাজকে নিয়ে কেউ কখনো কথা বলে না। হঠাৎ তানজিমের থেকে কথাটা শুনে নেহা ব্রু কুঁচকে তাকালো। নেহা বলল, রাজের কথা তুই জানতে চাইছিস কেন? আসলে খবর পেলাম রাজের লোক আশিক আজকে একটা মিশনে যাবে। রাজের খারাপ কাজের বড় সাক্ষী কিন্তু আশিক। তাকে একবার আমাদের কবজিতে আনলে সব কিছু আমরা জানতে পারবো। আজ রাতে যাবে নাকি? গ্যাং রেডি কর। তুই আর রিফাত মিলে আশিককে আটকাবি, বাকিটা আমি দেখব। ওকে, সব সামলে নেব। কিন্তু রাজ তো তোর বাবার পরিচিত। রাজকে কিছু বললে সমস্যা হবে না তো? সেসব নিয়ে তোদের ভাবা লাগবে না। যা এখন, সবাই যা, গ্যাং রেডি কর, আমি আসছি। কেন গো, তুমি কি ওই হ্যাংলা ছেলের অপেক্ষা করবে? যা বলছি। আর ও হ্যালো, ওভার স্মার্ট, যা সব রেডি কর মিশন। নেহার কথা শুনে সবাই চলে গেল গাড়ি নিয়ে। নেহা একা বাইকের উপর বসে আছে, অপেক্ষা করছে নিলয়ের। তারপর নিলয় কয়েকটি ক্লাস শেষ করে বাইরে এলো। নিলয় দূর থেকেই দেখে নেহা একাই ওই বাইকে বসে আছে, মাথাটা নিচু করে। আর ছেলেরা সামনে দিয়ে যাচ্ছে আর তাকে সালাম করছে। নেহাকে সবাই সালাম দিয়ে যাচ্ছে, এটা দেখে নিলয়ের মাথায় শয়তানি করতে ইচ্ছে হলো। নিলয় ক্যাম্পাসের মাঠে এসে সে একটি ইটের টুকরো হাতে নিয়ে নেহার সামনে এসে দাঁড়ায়। নেহা আজ অবাক হয়, কারণ এই প্রথমবার নিলয় ওর সামনে এসে নিজ ইচ্ছাতে দাঁড়িয়ে আছে। নেহাকে অবাক করে দিয়ে নিলয় নেহার বাইকের উপর যেয়ে বসলো। নেহা শুধু নিলয়ের এমন কাজগুলো দেখে অবাক হচ্ছে, কিন্তু নেহা কিছুই বলছে না। নিলয় একটু ঘুরে তাকায়। তিশা আর হিমি দৌড়ে যেন ওদের দিকে আসছে। নেহার সাঙ্গপাঙ্গরা দৌড়ে চলে আসছে এইদিকে। আর ভার্সিটির সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে, কারণ নিলয় হলো একমাত্র ছেলে যে কিনা এত সাহস দেখাচ্ছে নেহাদের সাথে। তো মিস নেহা পেতনি, এটা নিন। এটা তো ইট, আর তুমি আমার বাইকে বসে কেন আছো? এত সাহস কেন? ইটটা নিবেন আর বাসায় যেয়ে রেখে দিবেন। যখন আমার কথা ভাববেন তখন ইটের দিকে তাকাবেন। আসলে ফুল দিলে না শুকিয়ে যায়, তাই ইট দিলাম। ইট আর শুকাবে না। রইল তো সাহসের কথা, তা তোমাকে কে ভয় পাবে? হাস্যকর, তুমি কোমল নারী, তোমাকে জড়িয়ে ধরা যায়। ভয় পাবো কেন? চুপ ফাজিল ছেলে, থাপ্পিয়ে সব দাঁত ফেলে দিব। ফুল না দিয়ে ইট, ফাইজলামি হচ্ছে। এই ছেলে, তোমার এত সাহস কেন বলো তো? এই তুমি আমাদেরকে চেনো?
নিলয় ওদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। নিলয়ের হাসি দেখেই ওরা বিরক্তিতে ফেটে পড়ছে। নিলয় তো এটাই চাইছিল, ওরা যেন রেগে যায়। এটাই তো বেশি মজার বিষয় নিলয়ের কাছে। প্রায় সব ছেলে নেহাকে ভালোবাসে, তাকে সুন্দর বলে, কিন্তু নিলয় তাকে এমন কিছুই বলেনি। সে চায় তার বিপরীত ভাবে নেহাকে পেতে। নিলয় ওদের দিকে তাকিয়ে বলল, এই শোনেন, আপনাদের সবার জন্য একটা ফ্রি টিপস দেই। কখনোই কাউকে চিনতে যাবেন না, সবসময় নিজেদেরকে চেনা উচিত। যদি আমরা নিজেদেরকে একবার চিনতে পারি আমরা কেমন, তখনই বুঝবেন জীবনটা কতটা সুন্দর আর সহজ। আসি। নিলয় কথাগুলো বাইক থেকে নামলো, নেহার কাছে এসে দাঁড়ালো সে। সেখানে থাকা সবাইকে চমকে দিয়ে কাউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নিলয় নেহার ডান হাত ধরলো। সবাই বেশ অবাক হয়েছে নিলয়ের সাহস থেকে। নেহা কিছু বলতে যাবে তখনই ওর হাতে সেই ইটের টুকরোটি গুজে দিল নিলয়, আর আস্তে করে বলল, যত্ন করে রাখবেন। আর দাঁড়ালো না সেখানে, ও সোজা হেঁটে চলে আসলো। নেহা ইটের টুকরো হাতে নিয়ে বোবার মতো নিলয়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু নিলয় আর কোনো দিক না তাকিয়ে হাঁটতে থাকে। সে হাঁটছে আর হাসছে। নিলয়ের মেয়ে পটানো পদ্ধতিগুলো চমৎকার। মেয়েরা যতই সুন্দরী আর অহংকারী হোক না কেন, তাদেরকে পটাতে সবসময় নিজের স্টাইল ফলো করতে হয়। নিজের মনের কথাগুলো গুছিয়ে মেয়েদেরকে বলতে হয়, কারণ মেয়েরা চায় তাদের কাছের মানুষটা তাদের মতো করেই সবার সাথে চলুক। অন্যের স্টাইল, অন্যের কথা বলার ধরন ফলো না করে নিজের মতো করে তার সাথে কথা বলাটাই বেটার। এতে মেয়েটি মনে করবে আপনার মাঝে অসাধারণ কিছু না থাকলেও নিজের সাধারণতা দিয়ে কথা বলছেন। তাহসান বা অপূর্ব কিংবা সিয়ামদের মতো রোমান্টিকদের ফলো না করে নিজের স্টাইলেই তাকে জানাতে হবে মনের কথাটি। নিলয় ঠিক এগুলোই করতে থাকে। নেহা তার বাড়িতে বসে আছে। সামনে নেহার বাবা আকাশ সাহেব বসে আছেন। আকাশের পাশে রাজের বাবা মিরাজ সাহেবও বসা। নেহার গায়ে শার্ট, জিন্স প্যান্ট, পায়ে লম্বা জুতো। নেহা বসে ফোন চাপছে। আকাশ সাহেব বলল, নেহা, তোর আঙ্কেল আসছে, সালাম করিস না কেন? মুসলিম হিসেবে সালাম করা যেতে পারে, তবে কিছু মানুষ থাকে তারা নিকৃষ্ট হয়ে থাকে। চুপ কর, রাজের সাথে তোর বিয়ের কথা হচ্ছে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। আমি তো আজকে বিয়ে করব না, আর এগুলো আমাকে বলবে না, কারণ আমার তোমার থেকে কিছু চাওয়ার নেই। আমার থেকে তুমিই বরং অনেক কিছু পেয়েছো। রাজ আমাদের জন্য পারফেক্ট একজন। তোমাকে ছোট পর্যায় থেকে টেনে বড় পর্যায়ে এনেছি আমি। এই লেডি রকস্টার তোমাকে বড় বানিয়েছে, অথচ আমাকে তুমি ঠিকভাবে চিনলে না। ওই রাজের তো আমি দেখে নেবই, সাথে রাজকে নিয়ে যে কথা বলতে আসবে তাকে আমি বললাম না। নেহা বসা থেকে উঠে চলে যায়। মেয়েটা বড্ড জেদি, আর জেদের পিছনে কারণ আকাশ সাহেব নিজেই। নেহা মস্তান গার্ল হতে চায়নি, কিন্তু তার এমন লাইফের জন্য একটা অতীত আছে। নেহা কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠে থেমে যেয়ে বলল, তোমার কি লাগবে সেটা বলো। ক্ষমতা, টাকা, পাবলিসিটি সব দেবো তোমাকে। নেহা কারো থেকে হেল্প চায় না। এই নেহা নিজের মতো করেই চলে। এই শহরটা আমি হাতের তালুর মতো চিনি। এখানে লেডি গ্যাংয়ের কথাই চলে। নেহার নাম নিবা, সব কিছু মুক্ত তোমার জন্য। নেহা কেবল নারী নয়, নেহা একটা ব্র্যান্ড, আর ব্র্যান্ড সবসময় বড়ই হয়ে থাকে। নেহা হনহন করে সেখান থেকে চলে গেল। আকাশ সাহেব নিজের মেয়ের অ্যাটিটিউড দেখে বোকা বনে যায়। নেহা চুপচাপ শান্ত স্বভাবের একটি মেয়ে। এতটা ভয়ঙ্কর আর গম্ভীর হতে আকাশ সাহেব তার মেয়েকে খুব কম দেখেছে, তাই তিনি চুপচাপ মিরাজ সাহেবকে বাড়ি থেকে যেতে বললেন। মিরাজ সাহেব বাড়ি থেকে বেরিয়ে রাজকে কল দিল। রাজ, এ আমাকে অপমান করেছে। আমি তো বলেছিলাম শামিল দেমাগ একটু বেশি। এটা মানতে পারছি না। তাহলে 20 দাঁত আজকে ভাঙবই। চিন্তা নাই, তুমি চলে আসো, ওর ব্যবস্থা আমি করছি। অপমানের সত্য নিতেই হবে। ওকে। মিরাজ সাহেব সেখান থেকে চলে যায়। ওইদিকে নেহা বসে আছে। রাত বেশ খানিকটা হয়েছে। নেহা বিছানায় বসে আছে, সিগারেটের প্যাকেট নিয়ে নাড়িয়ে নাড়িয়ে খেলা করছে। একটা ফোন কলের অপেক্ষা করছে ও। হঠাৎ ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তানজিমের নাম্বার। হ্যাঁ তানজিম, বল। কোথায় তুই? আশিক এখনই চলে আসবে, জলদি জঙ্গলের রাস্তায় আয়। আচ্ছা আসছি, সবকিছু রেডি? সব রেডি, তিশারাও আছে, চলে আয় দ্রুত। তানজিম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, পিছনে কোমরে একটা পিস্তল গোজা। সে অপেক্ষা করছে আশিকের জন্য। সে একাই আছে এখানে। নেহা রুম থেকে বের হলো।
আকাশ সাহেব নেহাকে ডাকলেন। নেহা একটু থেমে ওনার দিকে তাকালো। এত রাতে কোথায় যাচ্ছিস? নেশাচরেরা রাতের প্রহরী হয়, রাজ্যে তাদের খেলার পরিবেশ। কোথায় যাচ্ছিস? আমার কাছে কোনো প্রশ্ন নয়, আমি কৈফিয়ত দিতে নয়, নিয়ে থাকি। তবে ভয় নেই, এমন কাজ করব না যেটাতে তোমার পজিশন থেকে তোমাকে কেউ সরিয়ে দেবে। মাথায় হেলমেট পরে নিল ও, কালো কোট আর সাদা টি শার্ট পরে নিল ও, মাথায় কালো হেলমেট। নেহা তানজিমের দেওয়া লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছে। একটাই চিন্তা, রাজকে শেষ করবে ও। নেহা বাইক একটু স্লো করেছে, কারণ বাইকে আলোতে সে দূরে দেখতে পায় আশিক দাঁড়িয়ে আছে। সামনে রিফাত পিস্তল ঠেকিয়ে দাঁড়ানো আছে। নেহা তাড়াতাড়ি বাইক নিয়ে ওদের সামনে আসলো। কিছুটা দূরে বাইক রেখে নেহা পিস্তল বের করে গুলি লোড করে এগিয়ে যেতে থাকে। আশিকের সামনে এসে দাঁড়ালো নেহা। আশিকের কপাল ফেটে রক্ত বের হচ্ছে, বোঝা যাচ্ছে তাকে আঘাত করা হয়েছে। নেহা আশিকের কপালে পিস্তল ঠেকিয়ে বলে, কোথায় যাচ্ছিলি? ভাবছিস তোরা যা খুশি করবি, আমার গ্যাংটাকে ধ্বংস করবি? সেটা তো হবে না। মাছের গন্ধে বিড়াল এসে দূরে বসে শুধু ম্যাও ম্যাও করে, খাবার খেয়ে নিয়ে যেতে পারে না। বিড়াল ম্যাও ম্যাও না করে যদি মাছটা নিয়ে চলে যায় কিংবা মাছে কোনো রকম মুখও লাগায়, সেই মাছটা কিন্তু মানুষ কখনোই খাবে না, বিড়ালেরই হবে। তবে বিড়াল এত কিছু করে না, সে পারে শুধু ম্যাও ম্যাও করতে। শালা বিড়াল হয়ে সিংহীর কাছে খাবার কেড়ে নিবি, তাই না? রাস্তায় ধুলো জমে থাকে, কিন্তু বৃষ্টি ছাড়া সেই ধুলো কখনো যায় না। আমি রক্তের বৃষ্টিতে রাস্তার ধুলো সবগুলো মুছে দিব। গুড, সাহস আছে তোর। তোর সাহসের আমি। নেহা কথাটা বলে পিস্তলের ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, তখনই একটা গুলির শব্দ শুনতে পায় সে। তখনই দেখে পাশে দাঁড়িয়ে থাকা রিফাতের পায়ে গুলি লেগেছে আর সে মাটিতে পড়ে গেল। নেহা পিছনে ঘুরে তাকায়, দেখে দূরে তানজিম দাঁড়িয়ে আছে। নেহা কিছু সময় স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে তানজিমের দিকে। তানজিম এগিয়ে আসে নেহার কাছে। নেহা বলে, তানজিম, তুই কি রিফাতকে গুলি করেছিস? আমার হাতে পিস্তল, এখানে আমরা 3 জন, পিছনে গুলি লেগেছে ওর। গুলিটা আমি ছাড়া আর কে করবে? মানে কেন, কি বলছিস তুই এসব? চুপ কর। আশিক ভংনা ধরে বসে থেকে উঠে দাঁড়াও, আমার প্রাপ্য মিটিয়ে দাও। আমি চলে যাই, তোমাদের মধ্যে জড়াতে চাই না। বলেছিলাম না রাস্তার ধুলোগুলো আমি রক্ত দিয়ে মুছবো। তোর ঝরা রক্তে ধুলো ঝরা রাস্তা হবে বিদঘুটে ভয়ঙ্কর প্রতিচ্ছবি। শাড়িতে নারী, নারীতে হবে তোর উপরে বাড়ি। তিশা, হিমি। নেহা, ওরা কেউ নেই, তুই পালিয়ে যা। তানজিম আমাকে আর তোকে মিথ্যা বলে এখানে এনেছে। আমাকে বলেছিল তিশারা সবাই আছে, কিন্তু ওরা কেউ নেই। আমাদের গ্যাংয়ের কেউ জানে না আশিকের আজ এদিক দিয়ে যাওয়ার প্ল্যান আছে। তানজিম প্ল্যান করে তোকে এখানে মারতে রেখেছে। আমি তিশাদের কথা জিজ্ঞাসা করি, কিন্তু তানজিম বলে সবাই আছে এখানে, কেউ নেই, তুই চলে যা। নেহা পালাতে নয়, মারতে ভালোবাসে। নেহা মানে ব্র্যান্ড, আর ব্র্যান্ড সবসময় সবার উপরেই থাকে। নেহা কথাটা বলে পিস্তল পিছনে টেনে গুলি লোড করে তানজিমের দিকে ধরে। সাথে সাথেই আশিক পিছন থেকে নেহার পিঠে স্টিক দিয়ে জোরে একটি বাড়ি দেয়। নেহার হাত থেকে পিস্তল পড়ে যায়। নেহা ছিটকে পড়ে রাস্তার উপর। আশিক ওর পিস্তল তুলে নিয়ে নেহার দিকে অগ্রসর হয়। শালা, তুই পুরুষ মানুষ, পেছন থেকে মারলি কেন? পুরুষত্ব দেখানোর সাহস নেই নাকি? আশিক জোরে একটা ডাক দেয়, সাথে সাথে দুটো গাড়ি এসে থামলো সেখানে। রাজ গাড়ি থেকে নামে। নেহা বুঝে যায় এখানে সবকিছু আগে থেকেই প্ল্যান করা ছিল। তানজিম শুধু ওদেরকে হেল্প করেছে। নেহা সবার দিকে একবার তাকায়। রাজ এগিয়ে আসে। রাজের হাতে একটি ডিএসএলআর ক্যামেরা, সবার হাতেও ক্যামেরা আছে। রাজ এগিয়ে নেহার সামনে দাঁড়ায়, একটা সিগারেট জ্বালিয়ে বলে, কি যেন বলেছিল আশিকও আমাদের? আমরা পুরুষত্ব প্রকাশ নাকি ভয় পাই? সবাই ধর ওরে, পুরুষত্ব প্রমাণ করব। রাজের কথা শুনে আশিক, তানজিম নেহার হাত ধরলো, আর দুটো ছেলে এসে নেহার পা চেপে ধরলো। নেহা আর নড়তে পারে না। রাজ গা থেকে কোট খুলে মাটিতে ফেলে দেয়। নেহা রাজের দিকে তাকিয়ে আছে। নেহা চিৎকার করে না। রাজ অবাক হয়ে বলল, তুই চিৎকার করিস না কেন? নেহা সিংহী, আর এই নেহা বাঁচার জন্য চিৎকার করে না,
হিংস্রতা প্রকাশ করতে চিৎকার করে, আর সেই চিৎকারে তোদের মতো খেক শিয়ালগুলো ভয়ে বন ছেড়ে পালিয়ে থাকে। তোর জেদ অনেক বেশি রে শালি। খেক শিয়ালেরও এক একটা দল হিসেবে হিংস্রদের খাবারও কেড়ে খায়, জানিস তো? ওটা কেড়ে বলে না, চুরি করে খাওয়া বলে শালা। রাজ আর অপমান নিতে পারছে না। নেহার গা থেকে কোট খুলে ফেলে রাজ কোটটা হাতে নিয়ে দূরে রাস্তার উপর ছুঁড়ে মারে। সবাই হাসতে থাকে তখন। নেহা তখনও চিৎকার করে না, তবে ছাড়ানোর জন্য ছটপট করে। রাজ এটা দেখে বেশ মজাই পাচ্ছে। রাজ নেহার দিকে ঝুঁকে বসে। নেহার কপালে আঙুল রাখতেই নেহা থুতু দেয় রাজের মুখে। শালি আমার সাথে দেমাগ দেখাও, ওই ক্যামেরা অন কর। শালিরা আজকে বোঝাবো পুরুষ মানুষ কাকে বলে। রাজ কোনো কিছু না বলে নেহার ঠোঁটের দিকে এগিয়ে যেতে থাকে। নেহা নিজেকে ছাড়ানোর জন্য ছটপট করা শুরু করে দেয়। নেহা কিছুই বলছে না। রাজ খুব কাছে চলে আসতেই একটা স্নাইপারের গুলি নেহার পা ধরে রাখা একটি ছেলের কপালে এসে লাগে। রাজ থেমে যায়। সবাই লাফ দিয়ে পিছনে এক হাত করে সরে যায়। রাজ বসা থেকে উঠে দাঁড়ায়। পিছনে সামনে চারপাশে ঘুরে তাকিয়ে এসে কাউকেই দেখতে পায় না। নেহা হাসতে থাকে জোরে। রাজ নেহার দিকে তাকিয়ে বলে, এই হাসিস কেন? এসে গেছে আমার গ্যাংয়ের লোক, এবার তোদের মতো বুড়নো শিয়ালগুলো ভাগবে। চুপ কর। রাজ পিস্তল বের করে, হাওয়াতে দুটো গুলি চালায়, তারপর চিৎকার করে বলে, কে বেরিয়ে আয়, কে বেরিয়ে আয়, সারা হারামি কে আছিস, সাহস থাকলে বেরিয়ে আয়। রাজের কথা শুনে আরো একটা স্নাইপারের গুলি শা শা করতে করতে এগিয়ে ওদের দিকে। নেহার সেকেন্ড পা যে ধরে রাখছিল তার বুকে এসে লাগে গুলিটা। সাথে সাথে লাশ ছিটকে পড়ে দূরে। নেহা বসা থেকে উঠে দাঁড়ায়। রাজের রাখা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট তুলে নিয়ে গালে রাখলো। তানজিম ভয়ে কাঁপছে। রিফাতের পাশে দুটো লাশ পড়ে আছে। রিফাত কোনো রকম বসা থেকে উঠে দাঁড়ালো। নেহার হাতে নেহার পিস্তল তুলে দেয়। তানজিম ভয়ে দৌড়ানো শুরু করে। নেহা তানজিমের পায়ে গুলি করে। তানজিম খোঁড়াতে খোঁড়াতে দৌড়ায়। নেহা শব্দ করে হাসে। রাজের সব লোকেরা গাড়ির কভারে যেয়ে বসে থাকে। হঠাৎ একটি বাইকের শব্দ দূর থেকে ভেসে আসতে থাকে। আলোহীন হেডলাইটে একটি ছায়ামূর্তি দেখা যায়। এক হাতে স্নাইপার গান, মাথায় হেলমেট পরা, কালো শুট বুট পরা, হিরোর মতো স্টাইল। সোজা বাইকটা এনে নেহার পাশে এসে থামলো আগন্তুক। মাথা থেকে হেলমেট খোলে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। মুখ ভর্তি মাস্ক পরা। নেহার পাশে এসে দাঁড়ালো। নেহার ঠোঁটে সিগারেট। আগন্তুক এসে নেহার ঠোঁটের থেকে সিগারেট কেড়ে নিয়ে নেহা ঠিক যতটুকু ঠোঁটের সাথে আটকে রেখেছিল ততটুকুই নিজের ঠোঁটে নিয়ে আগুন জ্বালায়। বোঝা যাচ্ছে আগন্তুক একটা ছেলে। ছেলেটার অ্যাটিটিউড দেখে নেহা নিজেও অবাক হয়। বুঝতে পারে এটা ওর গ্যাংয়ের কেউ না। ছেলেটা সিগারেট টানতে টানতে রাস্তার উপরে পড়ে থাকা নেহার কোটের কাছে গেল। সেটা তুলে এনে নেহা ছেলেটা কোনো কথা না বলে দাঁড়িয়ে থাকে। রাজ বলে, ওই কুত্তার বাচ্চা, কে তুই? তোর সাহস কি করে আমার লোকদের মারার? জানিস আমি কে? ভিপি রাজ আমি, তোকে আমি। রাজ এগিয়ে আসতে থাকে। ছেলেটা নেহার হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে ট্রিগারে একটা চাপ দেয়। গুলিটা আশিকের দিকে চালায় ছেলেটা। সোজা কপালে যেয়ে লাগে। রাজ ভয়ে একটা ঢোক গেল। নেহা বলল, শালা আমাকে শেষ করবি? আমার ভিডিও ভাইরাল করবি? তোকে এখানে কাপড় ছাড়া দাঁড় করিয়ে দেব। কথাটা বলে নেহা ছেলেটার হাত থেকে পিস্তল নিয়ে রাজের পায়ে গুলি করে। তারপর পকেট থেকে ফোন বের করে পুলিশদের ফোন করে। নেহা রাজের দিকে তাকিয়ে বলে, তোকে চাইলে এখানে মারতে পারি, কিন্তু তোর মতো মাছি মেরে আমার গ্যাংয়ের নাম খারাপ করতে চাই না। পুলিশ আসছে প্রমাণ খুঁজে বের করতে, এখন 2 মিনিটও লাগবে না। তারপর নেহা তিশাদের কাছে ফোন দেয়। কয়েক মিনিটের ভিতরে ওরা সবাই চলে আসে সেখানে। তিশারা সবাই আসতেই নেহা বলে, তোরা রিফাতকে হসপিটালে নিয়ে যা, তানজিমকে আমি দেখছি। তিশারা রিফাতকে নিয়ে চলে যায়। তানজিম দূরে পড়ে আছে। নেহা পিস্তল হাতে নিয়ে তানজিমের কাছে আসলো। তানজিমের পাশে বসে বলল, তোর মনে আছে ছাত্রলীগ ঝামেলায় তোর বুকে বোম বেঁধে রেখেছিল ছাত্র নেতারা? তোর বাড়ি এখানে না, তুই মরলে তোর খবর কেউ পেত না। কে বাঁচিয়েছিল তোকে বলতো, মনে পড়ে? তুই বাঁচিয়েছিলি। নেহা আশিক আমাকে অনেক টাকার লোভ দেখায়, খুব দরকার ছিল। ভুল করলে ক্ষমা করা যায় রে পাগল, কিন্তু বেঈমানদের কোনো ক্ষমা নেই। টাকার প্রয়োজন সেটা আমাকে বলতে পারতি। ক্ষমতা সবাই পেতে চায়। ক্ষমতা এমন জিনিস, না পেলে
বোল্ড আউট, আর পেলে গ্যালারি 6। ভালো থাকিস উপরে। নেহা কথাটা বলে শার্ট শার্ট করে কয়েকটা গুলি করলো তানজিমের বুকে। তানজিম চিৎকার করার আগে যেন নিস্তেজ হয়ে যায়। তানজিমের লাশ রাস্তার পাশে পড়ে থাকে। নেহা রাজের কাছে আসে, রাজকে বলে, তোকে এখন বাঁচিয়ে রাখতে পারতাম, কিন্তু সেটা করব না। আমি পুলিশকে আসতে বলেছি, আর আমি তোকে মেরে ফেলবো। তোকে না মারলে পুলিশ এমনিতেও সন্দেহ করবে, কারণ গ্যাং একমাত্র এই শহরে শুধু আমার আছে। তাই মারলেও দোষ আমার উপর, না মারলেও আমার উপরই পড়বে। তবে নো প্রুফ নো ক্রাইম, অনলি লাভ। কি যেন বলেছিলি? আমার রক্ত ধুলো ঝরা রাস্তায় ধুলোর সাথে মিশে থাকবে। তোদের রক্ত মিশে যাচ্ছে, সেই রক্ত রাস্তার কুকুর এসে খাবে। নেহা আর দেরি করে না, পিস্তল থেকে একটা গুলি রাজের বডিতে পাড়তে যাবে। তার আগেই পিছন থেকে ওই আগন্তুক ছেলেটা রাজের কপালে গুলি করে মেরে দেয়। নেহা চমকে পিছনে তাকালো। ছেলেটা ওর বাইকের কাছে এগিয়ে যায়, মাথায় হেলমেট পরে নিয়ে বাইকের উপর বসে। নেহা দৌড়ে বাইকের সামনে এসে দাঁড়ায়। কে তুমি? আমার গ্যাংয়ের কেউ কখনো এভাবে আমার সামনে আসবে না। কে তুমি? বলো এখনই। আমি কে সেটা অজানাই থাকুক। কিছু মানুষ আছে যাদেরকে অজানাই থাকতে হয়, রাখতেও হয়। তাদের রহস্য যদি কেউ জানে, সে হয় ওই রহস্যময়ের প্রেমে পড়ে যাবে, না হয় রহস্যময়ের থেকে দূরে যাবে। নেহা কণ্ঠ চেনার চেষ্টা করলো, কিন্তু ঠিক চিনতে পারছে না, কারণ অপরিচিত লাগছে নেহার কাছে সব। নেহা চটজলদি প্রশ্ন করে, এত কিছু শোনার দরকার নেই আমার। কে তুমি বলো? পুলিশ চলে আসবে, এখান থেকে চলো। আর বললাম না, আমি কে জানলে প্রেমে পড়ে যাবে, না হয় দূরে সরে যাবে। প্রেমে তো পড়বে না জানি, কারণ তুমি নিলয় নামের কাউকে ভালোবাসো। তাই আমি সেখানে থাকতে চাই না, এজন্য দূরে যেতেই হবে। যখন সব অজানা রেখেই হারিয়ে যাই। নেহা বাইকের কাছে এগিয়ে যায়। ছেলেটা বাইক স্টার্ট দিয়েছে, একটুখানি আগিয়ে এসে বাইক থামালো সে। নেহার দিকে তাকিয়ে চিৎকার করে বলল, শাড়িতে নারী, তোমাকে শাড়ি নতুবা সালোয়ার কামিজে চুলগুলো স্টাইল নয়তো খুলে দিয়ে, চোখে হালকা কাজল, ঠোঁটেও হালকা লাল অ্যাপ্রন দিয়ে একদিন বাইরে আসবেন। দেখবেন গোলাপের উপর সবার নজর থাকবেই। দুনিয়াতে ভালো মানুষের অভাব। ড্রেস দেখে সবাই ভালো খারাপ নির্ণয় করে। শার্ট প্যান্টে নারী নয়, শাড়ি সালোয়ারে নারী। এটা মনে রাখবেন। আপনি আসি। আগন্তুক কথাটা বলে সেখান থেকে বাইকের স্পিড তুলে চলে আসে। নেহা শুধু ছেলেটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটার বলা কথাগুলো নেহার কানে যেন এখনো বাজছে। নেহা বাইকে বসলো। দূর থেকে হয়তো পুলিশ আসার আহ্বান পেয়ে সে ওখানে আর না দাঁড়িয়ে থেকে বাইক চালিয়ে চলে আসে। নেহা সারা রাস্তা শুধু আগন্তুক ছেলেটার কথা ভেবেছে। কে ও? আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানে? আমি যে বিপদে পড়তে যাচ্ছিলাম ছেলেটা কি করে জানে? কেন বাঁচালো আমাকে? সে কি আমাকে ফলো করতো? কিন্তু কেন করতো? এমন তো কাউকে আমি কখনো দেখিনি। ধুর, যে হবে হোক। সকালে নিলয়ের সাথে দেখা হলে ভালো লাগবে। নেহা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। নেহা ভার্সিটিতে এসে বসে আছে। পত্রিকাতে রাজকে নিয়ে লেখা হয়েছে, বিপি রাজ কোনো রাজনৈতিক কারণে খুন হয়েছে। পুলিশ খোঁজ করছে কে বা কারা তাকে মেরেছে। রাজের সবকিছু তল্লাশি করার পর পুলিশ অনেক ভিডিও পেনড্রাইভে পায়, যেখানে কলেজ থেকে শুরু করে ছোট বড় সব পর্যায়ের মেয়েদেরকে নিয়ে রাজ গ্যাং রেপ করত। তার ভিডিও পুলিশদের হাতে। পুলিশ সবকিছু নষ্ট করে দিয়েছে। অনেকে বলছে রাজ মরেছে, ভালোই হয়েছে। নেহা পত্রিকা পড়ে মুচকি মুচকি হাসে। তিশা, হিমি, প্রত্যাশা, আনিয়া, রিফাত সবাই বসে আছে। নেহা দেখ, নিলয় আসছে। কই? আরে ওই যে দেখ। তিশা দেখিয়ে দেয় গেটের দিকে। নিলয় দুই পকেটে হাত ঢুকিয়ে কানে মাথার উপর দিয়ে হেডফোন গুঁজে ভার্সিটিতে আসছে। হঠাৎ নিলয়ের চোখ পড়লো নেহাদের দিকে। নেহা নিলয়কে দেখে হাত উঠিয়ে ইশারা করে ডাকছে। নিলয় হেঁটে গেল নেহার কাছে। ওদের কাছে এসে নিলয় কান থেকে হেডফোন খুলতেই নেহার পাশে থাকা হিমি বলল, প্রেম করবা আমার সাথে? কি? করবা আমার সাথে? জি না। কেন? আপনি তো ভূতনি। আপনার সাথে রিফাত নামের যে ছেলেটা আছে সে প্রেম করবে, কারণ আমি যতদিন এখানে এসেছি, কথা বলেছি, দেখেছি এই ছেলেটা আপনার দিকে তাকিয়ে থাকে। আপনাকে ভালোবাসে এই ছেলেটি, খোঁজ নিয়ে দেখতে পারেন। নিলয়ের কথা শুনে সবাই অবাক হয়। নিলয় তখন রিফাতের দিকে তাকায়। রিফাত নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেললো।
তবে হিমি নিলয়ের থেকে কথাটা শুনে জোরে কি বলে ওঠে। রিফাতের দিকে তাকালো। নিলয় হাসতে থাকে। রিফাত বলল, ভাইয়া, এমিকে আমি ভালোবাসি আজ 1 বছর, কিন্তু ও এতদিনে বুঝলো না, আর আপনি 3 দিনেই সেটা বুঝে নিলেন। আপনি কি লাভ গুরু নাকি মাইন্ড হ্যাকার বলেন তো? ওরে না ভাই, শোনো, তোমাকে একটা কথা বলি। একটা মেয়েকে ভালোবাসবা, মেয়েরা তাড়াতাড়ি বুঝে ফেলে একটা ছেলে তাকে ভালোবাসে, কিন্তু মেয়েটা তা প্রকাশ করে না। কারণ কি জানো? কারণ মেয়েরা যতদিন না বুঝবে সেই ছেলেটি তাকে সত্যিকারের ভালোবাসে কিনা, ততদিন অবধি মেয়েটি নিজের মতো করে চলবে। যদি মেয়েটি তোমার পাশের জন্য হয়, তবু তোমাকে বুঝতে দিবে না। তুমি খোঁজ নিয়ে দেখতে পারো, হিমি তোমাকে ভালোবাসে, কিন্তু সে বুঝতে দেয়নি। এইবার দুজনেই চুপ হয়ে গেল। ওরা সহ পাশের সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে এই ছেলেটা এত কথা কি করে জানে। নিলয় যেন ওদের চাহনি দেখে বুঝে যায় কি ভাবছে, তাই সে একটু হেসে উঠল। নিলয় আর চোখে নেহার দিকে তাকায়। নেহা সব হিসাব মিলাতে ব্যস্ত। গত রাতে যে ছেলেটা এসেছিল অচেনা হয়ে, ওই ছেলেটাও যেন মাইন্ড হ্যাক করতে পারে, সহজে নেহার মনের কথা বুঝতে পারে। অথচ নিলয়ও যেন ঠিক ওরকম, কিন্তু হিসাবটা মিলছে না নেহার কাছে। নিলয়কে দেখে সাহসী মনে হলেও গম্ভীর নয়, সহজ সরল একটা ছেলে। আর আগন্তুক ছিল ভয়ঙ্কর, কথা কম বলে, গুলি করে বেশি। নিলয় নেহার দিকে তাকায়। নেহাকে আজ আর কিছু বলল না সে, আবারও হাঁটতে লাগলো। তিশা নেহাকে খোঁচা মেরে বলল, ওই কি ভাবছিস? দেখ নিলয় চলে যাচ্ছে। নেহা তাড়াতাড়ি ভাবনা থেকে ফিরলো, তাকিয়ে দেখে নিলয় এগিয়ে গেছে কিছুটা দূর। নেহা দৌড়ে নিলয়ের সামনে আসলো, দুজনের দিকে তাকালো। নেহা নিলয়ের মুখের কাছে মুখ এনে বলল, এই যে হনুমান। কি আমি হনুমান? আমি মোটেও ওরকম না। নেহা কিছু বলল না। সে নিলয়ের থেকে একটু পিছিয়ে যে দাঁড়ালো, মুচকি হাসলো একটু। নিলয় আরো কিছু বলতে যাচ্ছিল, তখনই নেহা ওর প্যান্টের পকেট থেকে একটা চাকু বের করে। নিলয় চাকু দেখে ভয়ে চুপসে যায়। হাই রে, এটা কি? নিলয় বিড়বিড় করে বলল। নেহা ওর দিকে ভনিতার দৃষ্টি দিয়ে বলল, এটা কি দেখেছো? দেখেছি। এটা কি দেখেছো? নাম জানো তো? চাকু। তা আপেল কাটবেন বলছি, আগে বললে আপেল আনতাম। এই চুপ, তোর নাম্বার দে। আমি তো সিম দিয়ে কথা বলি না। মানে সিম ব্যবহার করিস না মানে কি? মানে আমি মেমোরি দিয়ে কথা বলি। নেহা আবারও বনিতার দৃষ্টিতে তাকালো নিলয়ের দিকে। নিলয় ওর তাকানোর মানে খুঁজতে লাগলো। তখনই নেহা কাছে এসে নিলয়ের জামার কলার ধরে বলল, ওই নাম্বার দিতে বলছি দে, না হলে এখনই পেটে চালান করে দেবো এটা। নিলয় ভয়ে চুপ হয়ে যায়। নেহা সত্যি সত্যি ছুরিটা নিলয়ের পেটের কাছে ধরে রাখে। নিলয় ভয়ে নাম্বার দিয়ে দিল। নাম্বার দেওয়ার পর নিলয় বলল, আপনি সত্যি মেয়ে তো? মানে মেয়ে মনে হয় না নাকি? কদিন পর আপনারা আমি একটা লুঙ্গি গিফট দিব, রোজ আসবেন লুঙ্গি পরে। মেয়েদের ভালো লাগে বাঙালি পোশাকে, শাড়িতে নারী, শাড়ি না হয় সালোয়ার পরবেন, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। দেখবেন গোলাপটা কত সতেজ। তবে আপনাকে খুব মানাবে শার্ট প্যান্ট লুঙ্গিতে। হি হি হি। কারণ সেম কথা ও কাল রাতেই শুনেছিল অচেনা ছেলেটার কাছ থেকে, আর আজকে নিলয় একই কথা বলল ওর সামনে। তবে কি নিলয় সে ছিল? নিলয় যদি সে হয় তাহলে কি নিলয় কোনো মাস্তান? কিন্তু দেখে তো মনে হচ্ছে না মাস্তান। কে নিলয়? নাকি আমার হিসাবে কোনো ভুল হচ্ছে? নেহা কথাগুলো সেখানে দাঁড়িয়েই ভাবছে। তবে ওদিকে নিলয় কিছু দূর হেঁটে চলে এসেছে। কিন্তু ঠিক তখনই ওর মনে পড়লো ভয়ে ভুল করে বন্ধ সিমের নাম্বার দিয়ে এসেছে নেহাকে। নিলয় ভাবে, যাক ভালোই হয়, শুধু শুধু গুন্ডা মেয়ের নির্যাতন থেকে বাঁচতে পারবো। নেহা ঘুরে নিলয়ের দিকে তাকায়। নিলয় বেশ খানিকটা দূরে এসে নেহার দিকে তাকালো। নেহা নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয় হেসে ওঠে, নেহাও হাসলো। নিলয় জানে না নেহা কেন হাসলো, কিন্তু নিলয় হাসলো এটা ভেবে যে ভুলে বন্ধ সিমের নাম্বার দিয়েছে। আর নেহা যখন কল দিবে তখন অফ পাবে, বিরক্ত হবে, আর নিলয়ের কথা ভাববে। আর তাড়াতাড়ি নেহা নিলয়ের প্রেমে পড়বে। নিলয় মেয়ে পটাতে যেন ওস্তাদ। সে ঠিক এগুলোই ভাবে। কাউকে ভালোবাসতে হলে আগে তার ভাবনাতে আসতে হবে, এমন ভাবে তার ভাবনাতে আসতে হবে যেমন হতে পারে বিরক্তিকর ভাবনা, রোমান্টিক ভাবনা।
মোট কথা নিজের সেই মানুষটি আপনার কথাই ভাববে সবসময়। তাই কাউকে ভালোবাসতে গেলে তার মনে একটু জায়গা করে নিতে হবে, আর বাকিটা সেই মানুষটা জায়গা করে দিবে। নেহা নিজের জায়গাতে এসে বসে, কিছুই ভাবতে পারছে না আর। নিলয় কি তাহলে ওই ছেলেটা? এই প্রশ্নটাই বারবার ওর মাথার মধ্যে ঘুরছে। তবে নেহা খোঁজ নেবে না কিছুই, নিলয়ের থেকে সবটাই শুনবে। রহস্য কি, গভীর নাকি নেহা ভুল? পরের দিন নিলয় ভার্সিটিতে এসে শহীদ মিনারের সিঁড়িতে বসে আছে, হাতে একটা গিটার। নেহাকে সকাল থেকে একবারও দেখেনি নিলয়। নিলয় গিটার বাজানো শুরু করবে, তখনই নেহা সহ ওর গ্যাং নিলয়ের সামনে এসে দাঁড়ায়। নিলয় তাকাতেই নেহা ঝাড়ি দিয়ে বলল, এই যে খাটাস ছেলে, তোকে আজ আমি খুন করব। যদি আমার হাতে রাখো হাত, খালি পায়ে হেঁটে যাব কাশফুলের পাশ ঘেঁষে দিগন্ত ছোঁয়া নদীর তীর ধরে বহুদূর, বহু ক্রোশ পথ। সোনালি সূর্যের রোদেলা আলোয় তোমার পায়ে মাখা বালুকণা হবে রূপালী নূপুর আমাদের যুগল চলায়। লাজুক কাশফুল তারা হয়ে রবে তোমার মেঘরং এলো চুলের খোপায়। নুড়ি দিয়ে আমারই গাঁথামালা তুমি পড়বে গলায়। নিলয় নেহার প্রশ্নের কোনো জবাব না দিয়ে গিটারে সুর তুলে নিজের স্টাইলে গান আবৃত্তি বা গান গাইলো। নেহা আর ওর লোকেরা নিলয়ের দিকে প্রেমময় দৃষ্টিতে চেয়ে আছে। নিলয় গিটার বাজানো থামিয়ে দিয়ে নেহার দিকে তাকালো। নিলয় ওদের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিয়ে বলল, আরে আপনারা যে সবাই একসাথে, কি ব্যাপার? ও লুঙ্গি নিতে আসছেন? ওকে, লাইনে দাঁড়ান, লুঙ্গি পাবেন। নিলয় কথাটা বলে জোরে হাসা শুরু করে। নিলয়ের এমন হাসি দেখে সবাই রাগে ফুঁসছে, আর নেহার মুখটা তো রাগের আভাতে লাল হয়ে পড়েছে। নিলয় উঠে দাঁড়ালো। নিলয়কে অবাক করে দিয়ে সে নিলয়ের হাত ধরলো। নিলয় ওর দিকে তাকালো। নেহার রাগে দৃষ্টিতে নিলয়ের চোখের দিকে তাকিয়ে বলল, তোর ফোন দে। কেন? দিতে বলেছি দে, বেশি কথা বলিস না। আগে জানতাম আপনি গুন্ডামি করেন, এখন দেখছি ছিনতাইও করেন। তা কি কেবল ফোন ছিনতাই নাকি মনও ছিনতাই করেন লুঙ্গি ম্যাম? চুপ ফাজিল, থাপড়িয়ে তোর দাঁতগুলো ফেলে দিব। দাঁড়ান, ভাবছি। কি ভাবছিস? ভাবছি থাপ্পড়ের কথা রোজ বলেন, কিন্তু থাপ্পড় তো দেন না। কেন দেন না সেটা ভাবছি। আর ভাবছি যদিও থাপ্পড় দেন তা দাঁতগুলো পড়ে যাবে, সেগুলো কি ইঁদুরের গর্তে রেখে আসবো কিনা? ওকে, দেন থাপ্পড়। নিলয়ের কথা শুনে দাঁড়িয়ে থাকা সবাই হেসে ফেলল। বিশেষ করে রাগী লুকে থাকা নেহা সবার থেকে বেশি জোরে হাসতে থাকে। নিলয় হা করে নেহার হাসির দিকে তাকিয়ে আছে। সেই হাসিতে কোনো লাজুকতা নেই, আছে কেবল এক ছন্দের গভীরতা। এটা সেই ছন্দ যার গভীরে অতলে হারাতেই হবে নিলয়ের। কারণ কারো প্রতি নিজের জন্য ভালোবাসা তৈরি করতে তাকে রাগাও, হাসাও, খুনসিটিতে মেতে থাকো। এতেই তো সে তোমার কথা ভাববে, আর ভাবলেই তোমার প্রতি একটা টান হবে। শুরু হবে দুষ্টু মিষ্টি ভালোবাসা। নেহা একটু গম্ভীর গলা নিয়ে নিলয়ের দিকে তাকায়। নিলয় নেহার মুখের দিকেই চেয়ে আছে। নেহা বলে, ওই খরগোশ, ফোন দে আগে। সত্যি কি ফোনটা কেড়ে নিবেন? ফোন দিতে বলেছি, দে এখনই। অগত্যা অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা দিতে হলো নেহার কাছে। নেহা ফোন হাতে নিয়ে নিলয়ের ফিঙ্গার কাছে টেনে ফোনের সাথে লাগিয়ে লক খুলে নিল। নেহা ফোনে খানিক টিপাটিপি করার পর আবার নিলয়কে ফিরিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফোন, আমার নাম্বার নাম সহ সেভ করে দিলাম। আর আমার ফোনে একটা মিসড কল দিলাম, তোমার নাম্বার নিয়েছি। কাল তুমি ভুল নাম্বার দিয়েছো, আজ কল দিব। যদি ফোন না ধরো তোমার খবর আছে, বাসা থেকে তুলে আনবো তোমায় বলে দিলাম। নেহাকে তুমি এখনো চেনো না, ভেবো না তোমার সাথে হেসে হেসে কথা বলি দেখে আমি সাধারণ কোনো গুন্ডি মেয়ে। সোজা তোমাকে কিডন্যাপ করে আনবো। পুলিশ কেন, কোনো নেতাও তোমাকে খুঁজে পাবে না। তাই চুপচাপ যা বলছি সব শুনবে, না হলে খবর আছে। কয়টার খবর? জানি না, ওই শোনো, তুমি কিন্তু অনেক সুন্দর গান গাও। আবার গাও না। বড় দাঁতহীন পেতনিদের আমি গান শোনাই না। নিলয় কথাটা বলে সেখান থেকে গিটার নিয়ে দৌড়ে চলে আসে। নেহা নিলয়ের এমন চলে যাওয়া দেখে হাসতে থাকে। তারপর নিলয় সেখান থেকে চলে আসে। নেহা নিলয়ের এমন অসাধারণ গান আর কথা বলার সাহসিকতা দেখে পুরাই মুগ্ধ হয়ে যায়। সে নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় কিছু দূরে এসে দাঁড়ায়। নেহাকে ওর ভীষণ রকম দেখতে ইচ্ছে করছে, তাই সে পিছনে তাকালো। নেহা কোমরে হাত গুজে দাঁড়িয়ে আছে। নিলয় সামনের দিকে পা বাড়ায়। হঠাৎ সে থেমে দাঁড়ায়, পিছনে ঘুরে নেহার কাছে হেঁটে যেতে থাকে। ওরা সবাই নিলয়ের দিকেই তাকিয়ে আছে। নিলয় কখনো এভাবে ফিরে আসেনি,
আজ হঠাৎ নেহার দিকে অগ্রসর হচ্ছে দেখে কিছুটা ভড়কে যায়। নিলয় হেঁটে নেহার কাছে গেল। নিলয় নেহাকে কিছু বলতে যাবে, তখনই সে বলে, আজ রিফাত আসেনি, হয়তো তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভাবছে। কবে যে আমিও প্রেম করব, কাউকে নিয়ে ভাববো, তোমার সাথে প্রেম করতে যে কবে যাব। হুম আচ্ছা কিভাবে প্রেম করে? হুম জানি না, আমি তো করিনি, তুমি আর আমি করব। না ওই কি না শুরু করেছো ফাজিল? দেখছি। কি? আপনি এমন টেরা মার্কা কেন? চোখ দুটো কি টেরা রে বাবা? এমন টেরা মেয়েকে কি কেউ ভালোবাসে? নিলয় কথাটা বলে নেহার চোখে মুখ দিয়ে জোরে একটু ফু দেয়। নেহা চোখ বন্ধ করে ফেলে। নিলয় সাথে সাথেই নেহার একটা ছবি উঠিয়ে সেখান থেকে চলে আসে। নেহা চোখ খুলে দেখে নিলয় বেশ খানিকটা দূরে চলে গেছে। নিলয় আর পিছনে ঘুরে তাকায় না। নেহা চুপচাপ নেহাকে নিয়েই ভাবছে, কারণ ছেলেটা একটু দুষ্টু হলেও রাতের ওই গম্ভীর মাস্তান আগন্তুকের সাথে কোনো মিল নেই। কিন্তু সে ছেলেটাকে হতে পারে। নেহা কথাগুলো ভাবতে ভাবতে ওদের আসল জায়গাতে এসে দাঁড়ায়। হঠাৎ দুটো পুলিশের গাড়ি ভার্সিটিতে প্রবেশ করে। তিশা বলল, কি ব্যাপার, পুলিশ কেন এখানে? জানি না, তোরা এখন চলে যা। কেন? যা বলছি তাই কর, চলে যা এখান থেকে। তিশারা তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। নেহা পকেট থেকে একটা সিগারেট বের করে, মুখে দিয়ে আগুন জ্বালিয়ে টান দিতে যাবে, এমন সময় পুলিশের গাড়িটা ওর ঠিক সামনের কয়েক হাত দূরে এসে থামলো। নেহা সিগারেটে টান দিয়ে ধোঁয়াগুলো ছাড়ছে। জিপ গাড়ি থেকে দুজন পুলিশ নামলো, একজন ছেলে অফিসার আর একজন মেয়ে অফিসার নেহার কাছে এসে বলে, চুপচাপ থানায় চল, কোনো প্রশ্ন না। ভাবছিস মার্ডার করে বেঁচে যাবি? তোর মতো পাতি মাস্তান কত দেখলাম। চল এখন এখান থেকে। নেহা কোনো পাতি লেডি মাফিয়া না, আমাকে ঠিকঠাক ভাবে নাম বল, তারপর যাব। আর প্রমাণ কি? আমাকে তুই করে বলছিস? তোকে তো আমি... একটা কথা আছে জানিস তো, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আপনি করে বললে আপনি, আর তুই করে বললে তুইটাই পেতে হয়। তোর কোনো বোন লাগি না, আমাকে তুই এখন তুই করেই বলবি। আমাকে ধরার কারণ কি? রাজের লাশের পাশে ক্যামেরা ছিল, ওই ক্যামেরাতে তোর নিয়ে ভিডিও ছিল। হঠাৎ সেই ভিডিওতে দেখে একজন এসে সবাই মারে, এরপর ক্যামেরা নষ্ট করা হয়। তুই সেখানেও ছিলি, তুই সব জানিস কে ছিল। আর তুই একজন গ্যাং লিডার, খুনটা তোর দিয়েই হয়েছে। ভিডিওতে কি আমাকে খুন করতে দেখেছিস? না। তাহলে তুই সহ তোর পুলিশ ফোর্স কেন? পৃথিবীর কোনো শক্তি আমাকে জোর করে থানাতে নিয়ে যেতে পারবে না। মাস্তানি দেখাবি পাবলিকদের সামনে, পুলিশদের সামনে না। যে মাস্তান সে পুলিশ কেন? প্রধানমন্ত্রীর কপালে পিস্তল ঠেকিয়ে মাস্তানি করতে পারে। ওকে এইভাবে বললে যেতেই পারি, চলুন। নেহা কথাটা বলে পুলিশদের জিপ গাড়িতে যেয়ে বসে। তিশারা দূরে দাঁড়িয়ে আছে। নেহার বাইক রেখে সে পুলিশের সাথে চলে যায়, কিন্তু কেন তাকে ধরা হয়েছে কেউ জানে না। নিলয় আজ সব ক্লাস করে বের হয়েই দূর থেকে নেহা যেখানে থাকে সেখানে চোখ গেল, কিন্তু নেহা আজ সেখানে নেই। মনে মনে নিলয় বলল, কোথায় গেল মেয়েটা? সব সময় তো সেখানেই থাকে। নিলয় আর কিছু ভাবে না, নিজ গন্তব্যের দিকে পা বাড়ালো। রাত 12টা বাজে। নেহা বাড়ির ব্যালকনিতে বসে আছে। কয়েক ঘন্টা আগে থানা থেকে এসেছে। সেখানে অনেক ঝামেলা হয়েছে, কিন্তু নেহার ঝামেলা সব উপর মহল থেকে ঠিক করা হয়েছে। সেখানেই আটকে ছিল। নিলয়ের কথা ভাবছে সে। হঠাৎ একটা বাইক এসে থামলো নেহার বাড়ির সামনে। বাইকের উপর থেকে একটা ছেলে নামলো, মাথায় হেলমেট পরা, গায়ে কালো শার্ট। নেহার ব্যালকনি সোজা ছেলেটা তাকালো। নেহা চিনতে পারে ছেলেটাকে, এটা সেই ছেলে যে রাজের থেকে বাঁচিয়েছিল। নেহা ছেলেটাকে দেখে অবাক হয়, সে এখানে কেন? কয়েক মিনিট ছেলেটা নেহার দিকে তাকিয়ে থাকে। নেহা ব্যালকনি থেকে দৌড়ে বাইরে আসার প্রস্তুতি নেয়, কিন্তু তখনই ছেলেটা বাইকের উপর বসে চালিয়ে চলে যায় সেখান থেকে। নেহা হাবার মতো তাকিয়ে থাকে কেবল। ভালো লাগে না। কে এই ছেলে? নিলয় নয় তো? সে তো আজ সারা দিন আমাকে দেখেনি, তবে কি দেখতে এসেছে? কিন্তু নিলয় তো আমাকে পাত্তা দেয় না। কেমন করে কথা বলে? একটা সাধারণ ছেলে হয়ে আমাকে পাত্তা দেয় না, তাহলে নিলয় তো দেখতে আসবে না। কিন্তু
এই ছেলে কে? সে কি আমাকে দেখতে এসেছে? হ্যাঁ, আসছেই তো। হাবভাব দেখে এটাই তো মনে হচ্ছে। কিন্তু কেন আসবে? নিলয় না এসে এই ছেলে আসবে কেন? নিলয়কে নিয়ে ভাবতে থাকে নেহা। পায়চারি করছে ব্যালকনিতে, ঘড়ির দিকে তাকায়। রাত 1টা বেজে গেছে। নেহা ফোন হাতে নিল। নিলয়ের নাম্বার সেভ করা ছিল, কিন্তু সেখানে কল দেয় সে। নিলয় বিছানায় শুয়ে আছে। হঠাৎ ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নেহা কল করেছে। নাম্বারটা নেহা নামেই সেভ করা। নিলয় ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে ধরবে কি ধরবে না ভাবতে ভাবতে একবার রিং হয়ে কেটে গেছে। নেহা আবারও ফোন দেয়। নিলয় এবার রিসিভ করে। নেহা বলতে থাকে, এই হনুমান, ফোন ধরতে এত সময় লাগে কেন? কে আপনি? আমার আন্টি নাকি? চুপ! আমি তোর আন্টি লাগি? শয়তান ছেলে কোথাকার! শোনো, আমাকে বিয়ে করবা? কেন? কেন মানে? মানুষ বিয়ে কেন করে? কেন আবার? মেয়েদের দিয়ে বাড়ির কাজ করানোর জন্য। কিন্তু বাড়িতে কাজের লোক আছে, তাই বিয়েটা করা হবে না। ও মাগো টুরু, 2 ফোঁটা আফসোস। ইচ্ছে করছে তোকে যে গলা টিপে মেরে ফেলি, হনুমান কোথাকার! বাবা গো, তা আর কি করতে ইচ্ছে করে শুনি? ইচ্ছে করে পিস্তল তোর কপালে ঠেকিয়ে জোর করে ভালোবাসা আদায় করে নেই। .2 ক্যালিভারের পিস্তল? ঠিকঠাক হবে, কোনো ব্যাপার না। গুলিটা বেশি দূরে টার্গেটও করা যায় না। কাছ থেকে ভালো হয়। ট্রিগারটাও ধরতে ভালোই, বেশ আরাম পাওয়া যায়। সামান্য 5 থেকে 6টা গুলি লোড করা যায়। ভালোই। কি? ওই, তুমি এসব কি করে জানো? আমি তো এসব জানি না। আমি তো এত কিছু জানি না। হি হি হি, বই পড়তে হয়। তুমি তো বসে বসে শুধু গোল্ড লিপ খাও। জানো এখন ওটার দাম কত? যাই হোক, এই সব কিছু বই পড়ে শিখেছি। ও, মনে হচ্ছে তোমাকে যে গলা এখনই টিপে মেরে আসি। তা পারবেন, পেতনিরা এসবই তো পারে। তোকে খুন করব। নিলয় আর কিছু না বলে ফোনের লাইনটা কেটে দিল। নেহা বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। মাথা থেকে নিলয়ের কথাগুলো ফেলতে পারছে না। নেহা কিছুটা শিওর হয়ে যায় আগন্তুক ব্যক্তিটা হবে নিলয়। না হলে এত স্মার্টলি কথা বলাটা কেউ সাহস দেখিয়ে বলবে না। ওদিকে নিলয় আরামসে বিছানায় শুয়ে ভাবছে, মাঝে মাঝে ভালোবাসা বাড়ানোর জন্য নিজের মাঝে আকৃষ্টতা বাড়াতে হবে। সে যেন আমার কথাই ভাববে, সারাক্ষণ এমন কাজ করতে হবে, তবেই তো ভালোবাসার গাঢ় হবে। ফোনটা তো কাটলাম, যেন তুমি এখন আমার কথা ভাবো। এভাবেই কেটে গেল 1.5 মাস। 1.5 মাসে নেহার রুটিন অনেকটা চেঞ্জ হয়েছে। রোজ রাতে নেহা নিলয়কে ফোন দেয়, আর নিলয় নেহার ভাবনাতে আধিপত্য দেখিয়ে ফোন কেটে অফ করে দেয়। তবে নিলয়কে ফোন দেওয়ার আগে রোজ ব্যালকনির সামনে রাস্তায় সেই আগন্তুক ছেলেটা এসে দাঁড়ায়। নেহা ব্যালকনিতে এখন ওই ছেলের জন্যই দাঁড়িয়ে থাকে বা বসে থাকে। আগন্তুককে দেখার চরম নেশা যেন নেহাকে দিন দিন আকৃষ্ট করে দিচ্ছে তার প্রতি। নেহা তাকে ধরেই নিয়েছে সে নিলয়। কিন্তু নিলয়কে যখন সরাসরি দেখে তখন ভাবনা ওর পাল্টে যায়। কারণ রাতের সেই আগন্তুক রহস্যময়, সিক্রেট বয়, আর দিনের নিলয় মিশুক, দুষ্টু, ফাজিল। সে কারণে নেহা হিসেব মিলাতে পারে না। নেহা নিলয়কে জ্বালানোর পরিমাণ বাড়িয়ে দেয়। রোজ ফোন কল আর দেখা হলে ভালোবাসার কথা জানাতে নেহা ভুল করে না। নেহা এখন সত্যিকার অর্থে নিলয়কে ভালোবাসে ফেলেছে। কিন্তু নিলয় জানে না এর শেষ কি হবে। জানে না নেহা তাকে কেন ভালোবাসে। যদিও ভালোবাসতে কারণ থাকে না, কেবল ভালো লাগার জন্য একটা কারণ থাকা চাই, আর সেটাই ভালোবাসতে শেখাবে। ক্যাম্পাসে কয়েকদিন পর একটি বড় পিকনিকের আয়োজন করা হয়। সেখানে সবাই উপস্থিত। নেহা অনেক আগে এসেই বসে আছে। নিলয় অন্যদিনের থেকে আজ একটু দেরিতে ক্যাম্পাসে আসলো। ক্যাম্পাসে এসে ভিড়ের ভিতরেও চোখ যায় নেহাদের দিকে। নেহা বাইকে বসে আছে, আর তার সামনে একটি ছেলে কান ধরে উঠবোস করছে। নেহার হাতে একটি ছুরি। নিলয় ওদের দেখে কিছুটা দূরে দাঁড়িয়ে এগুলো দেখছে। নিলয় পিকনিক স্পটের দিকে অগ্রসর হয়। সে নিজের মতো করে হাঁটছে। ঠিক তখনই নেহা ওকে টের পেয়ে ডাক দেয়। কি হলো, চলো না গজ প্রেম করি। আচ্ছা, আমাকে কেন ভালোবাসেন আপনি? কারণ তুমি অন্য সব ছেলেদের মতো নও। তুমি সবার থেকে আলাদা। কি রকম? যেখানে সব ছেলেরা ভয়ে কথা বলে না, তাকায় না আমার দিকে, আর যারা তাকায় বা কথা বলে তারা অনেক অনেক সম্মান করে। আর তুমি সেখানে আমার সাথে কথা বলো, রীতিমতো ঝগড়া করো, আমাকে রাগাও। ওই জানো,
তুমি যখন আমাকে রাগাও তখন না খুব রাগ হয়, আর সেটা সারা দিন ভাবতে থাকি কখন যে তোমাকে এইসবের মাঝে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসো? হি হি হি। হাসছো কেন? ওই তুমি ওইভাবে হাসবে না, রাগ হয়। হুম। হাসলে কেন তাই বলো? এমনি। আমি ভালোবাসি না আপনাকে। কেন? এমনি। আমি কি দেখতে সত্যিই পেতনিদের মতো খারাপ? না। তাহলে? তুমি তো মেয়েই নও, তুমি তো একটা ছেলে। আর একটা ছেলেকে কিভাবে আমি ভালোবাসবো? একটা মেয়েকে সবাই তখনই সুন্দরী বলে যখন দেখে বাঙালি পোশাক তার গায়ে। শাড়ি সালোয়ার হলো বাঙালি মেয়েদের আসল পোশাক। তুমি কি জানো, তোমার মতো মেয়েরা যখন শার্ট প্যান্ট পরে থাকে তখন সামনে এসে না তাকিয়ে দূর থেকে দেখে, কারণ তোমার শরীর প্রতিটা অংশ স্পষ্টভাবে বোঝা যায়। ছি, তাকেই মেয়ে বলে যে এসব পোশাককে ঘেন্না করে, বোরকা শাড়ি সালোয়ার পরে চলে। এটা কোনো পোশাক নয় নেহা, এটা কেবল আধুনিকতার শিকলে আটকে পড়ে দৌড়ে বাঁচার প্রয়াস মাত্র। তোমাকে আমি ভালোবাসি, সত্যি ভালোবাসি। যেদিন তুমি একটি বাঙালি মেয়ে সেজে আসবে আমার সামনে, সেদিন তুমি না আমি তোমাকে ভালোবাসি বলবো। তোমাকে সব ছেলে ভালোবাসে তোমার মনের অবস্থা দেখে নয়, তোমাকে সব ছেলেই দেখে তোমার ভিতরের ভালো দেখে নয়। তোমাকে সবাই ভালোবাসে তোমার শরীরে আকর্ষণতার আকৃষ্টতায়, তোমাকে সবাই দেখে তোমার শরীরের সম্মোহনতায়। সরি নেহা, তোমাকে আমি ভালোবাসতে পারবো না। নতুন একটা লুঙ্গি কিনে এনে পরবা কেমন, আর মাস্তানিটাও চালিয়ে যেও। নিজেকে প্রমাণ করো যে তুমি অনেক সাহসী। মেয়েদের একটি সীমাবদ্ধতাই সাহসিকতা দেখাতে হয়। মেয়েরা কখনো ছেলেদের মতো হয় না, আর ছেলেরাও না। যদি হতো তাহলে সৃষ্টিকর্তা কখনো ছেলে মেয়ে আলাদাভাবে সৃষ্টি করতো না। একজন মেয়ে ততটুকুই সাহস দেখাতে হবে যতটুকু তার প্রয়োজন। দুঃসাহসী হওয়াটা ঠিক আছে, তবে এতটাও না। তুই যতই শক্তিশালী মেয়ে হও না কেন, যতই ক্ষমতাধর হও না কেন, একটা ছেলের সামনে রাতের অন্ধকারে একা যেও, দেখবে বুঝিয়ে দেবে সাহসিকতা কি। তাই সীমাবদ্ধতায় থাকতে হয়। মেয়েদের সৌন্দর্য শাড়িতে সালোয়ারে বোরকাতে ভালো থাকবে। ও আরেকটা কথা, নিলয়ের কেন সাহস এত বেশি জানো? সাহসের দেখেছো কি? আমি চাইলে পুরো দেশকেই আমার সাহসিকতার খেসারত দিতে হবে, কিন্তু আমি দেখাই না। আর একটা কথা, তোমার বাড়ির সামনে রোজ যে ছেলে যেত সেই ছেলেটাই আমি। আমাকে পিস্তলের ভয় দেখাও? স্নাইপারের রাজা আমি। আমার পিস্তলের টার্গেট কখনো মিস হয় না। নিলয় যাকে মারে তাকে একেবারেই মারে, যাকে ভালোবাসে তাকে সবটা দিয়েই ভালোবাসে। আর যার থেকে নিলয় একবার চলে আসে কখনো তার কথা সে ভাবে না। বুলেটের গুলি আর এই নিলয় কখনো পিছন ফিরে তাকায় না। ভালো থাকো। তবে যাওয়ার আগে নেহার পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন জ্বালিয়ে টানতে টানতে চলে যায়। নেহা, তিশা, হিমি, প্রত্যাশা, আনিয়া আর রিফাত সহ আশেপাশে ওর সাঙ্গপাঙ্গ ও ভার্সিটির অনেক স্টুডেন্ট নিলয়ের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। নেহা যেন বিশ্বাসই করতে পারছে না নিলয় এত কিছু বলবে। নিলয় অনেক জোর গলাতেই কথাগুলো বলেছে। নিলয় যখন কথাগুলো বলছিল তখন সবাই নীরব হয়ে শুনছিল। নিলয় কথাটি বলে আর দাঁড়ালো না। নিলয় গেটের কাছে এসে পিছনে তাকালো। নেহা ছাড়া সবাই তাকিয়ে আছে নিলয়ের দিকে, আর নেহা মাথা নিচু করে বসে আছে। নিলয় দীর্ঘশ্বাস ছেড়ে একটা হাসি দিল, যা অর্থহীন মুচকি হাসি। নিলয় নিজেই জানে না এ হাসিতে কি প্রকাশ পেয়েছে, তবে এটা সে অর্থহীন তার বেশ বুঝতে পেরেছে ও। নিলয় বাইরে চলে আসে, উদ্দেশ্যহীন গন্তব্যের দিকে সে চলে যাচ্ছে। নিলয় 1 সপ্তাহ পর ভার্সিটিতে এসেছে। নিলয় সোজা নেহাদের বসার জায়গাতে তাকালো, কিন্তু সেখানে নেহার গ্যাংয়ের ছেলেমেয়েরা আছে, তবে নেহা নেই। নেহাকে সে খুঁজে পায় না। ভালো করে দেখতে থাকে, কিন্তু নেহাকে কোথাও দেখা যায় না। নিলয়ের মনটা একটু খারাপ হলো। নেহাকে না দেখতে পেয়ে নিলয় মনে মনে বলে, দূর, কেন যে সেসব বলতে গিয়েছিলাম। হয়তো অনেক রাগ করেছে, আমি ওভাবে নাও বলতে পারতাম। নিলয় ক্লাসের দিকে এগিয়ে যায়। ভালো লাগছে না ওর। নেহা কি করছে কে জানে। নেহা সেদিন নিলয়ের চলে যাওয়ার পর ক্যাম্পাস থেকে বেরিয়ে যায়। তিশা, হিমি সবাই তারপর থেকে অনেকবার কল করেছে নেহাকে, কিন্তু নেহার ফোন অফ ছিল। নেহার বাড়িতেও ওরা যায়, কিন্তু নেহাকে তারা পায় না। নেহার বাবা আকাশ সাহেবও কিছু বলতে পারে না। হঠাৎ এভাবে নেহা নিরুদ্দেশ হবে কেউ তা বুঝতে পারেনি। কিন্তু নেহা কোথায়? আমি মাস্তানি ছেড়ে দিচ্ছি, আপনি তো সব কিছুই জানতেন। ভয় নেই,
আপনার হয়ে কাজ করতাম সেটা শুধু আমিই জানতাম, কেউ জানে না। তাই আপনার কথা, আমার কাজ এখানেই সব শেষ। অনেক হয়েছে মাস্তানি গুন্ডামি। নেহার কথা শুনে প্রধানমন্ত্রী জাহিদ আহমেদ চুপচাপ নেহার দিকে তাকায়। নেহা জাহিদের হয়েই কাজ করত, সেজন্য নেহার এত সাহস। জাহিদ আহমেদ নেহাকে পার্সোনালি জানতো, চিনতো। অজান্তেই নেহা জাহিদকে একদিন বাঁচিয়েছিল, তাই জাহিদ নেহাকে এমন বানিয়েছে। নেহার ব্যাপারে তিনি সবটা জানে। নেহা যে নিলয়কে ভালোবাসে সেটাও তিনি জানেন, তবে নেহা এটা জানে না নিলয়কে। নিলয়ের জন্যই সে মাস্তানি ছেড়ে দিচ্ছে, কিন্তু নিলয়কে ঠিকভাবে নেহা চিনেই না। আচ্ছা, তুমি যাও নিলয়ের কাছে, তবে মনে পড়লে চলে এসো। জি স্যার, তবে একেবারে চলে যাচ্ছি না, আমি ঠিকই আপনার সাথে আছি, তবে এবার আরো গোপনে। আমার তা মনে হচ্ছে না তুমি আমার কাছে থাকবে, কারণ তোমার এখন আমাকে প্রয়োজন নেই, পড়বেও না প্রয়োজনে। তবে ভেবো না আমি তোমাকে ভুলে গিয়েছি। আমি আছি, দূর থেকে সব হ্যান্ডেল করব। আচ্ছা বুঝেছি, যাও তুমি এখন, এই মাস্তানি দায়িত্ব থেকে মুক্তি। নেহা জাহিদ আহমেদের অফিস থেকে বের হলো। অফিস থেকে বেরিয়ে এসে সোজা গাড়িতে যেয়ে বসে। জাহিদ আহমেদের সাথে নেহার বহুদিনের সম্পর্ক। নেহাকে সে মেয়ের মতোই দেখেছে। আকাশ সাহেব যখন নেহার সৎ মাকে আনে, তখন থেকে নেহার উপর নির্যাতন শুরু হয়। আকাশ সাহেবের সাথে জাহিদ আহমেদের খাতির ছিল, নেহাকে সেই বড় করেছে বলা যায়। তবে নেহার মস্তান গুন্ডি মেয়ে হয়ে ওঠার পেছনে আরো একটা কারণ আছে। নেহা জাহিদ আহমেদের বাড়ির দিকে যেতে থাকে। নেহার যখন খুব মন খারাপ থাকে, তখন প্রধানমন্ত্রী জাহিদ আহমেদের বাসায় এসে থাকে। আর নিলয়কে নিয়ে নেহা অনেকটাই আটসেট, তাই বাড়ি থেকে চলে এসেছে সেদিন। ফোন অফ রেখে নেহা ওখানেই থাকা শুরু করেছে। আকাশ আহমেদও জানে না তার মেয়ে বড় একটা মাফিয়া গ্যাং লিড করে, আর নেহাকে গোপনে সাপোর্ট করে জাহিদ আহমেদ। শুধু আকাশ আহমেদ নয়, বরং নেহার সাথে ইনভলভ যারা আছে, কেউ নেহা আর জাহিদ আহমেদের ব্যাপারটা জানে না। নিলয় ক্লাস শেষ করে বাইরে আসলো। বাইরে আসতেই নেহাদের জায়গাতে চোখ গেল ওর, কিন্তু না, এবার আর কেউই নেই, একদম ফাঁকা সেখানটা। না নেহা আর না তিশারা কেউ আছে সেখানে, কেউ নেই। নিলয় মনে মনে বলে। এসব ভাবতে ভাবতে নিলয় নিজের গন্তব্যের দিকে চলে যায়। পরের দিন আবারও ভার্সিটিতে আসে নিলয়। আজও সেখানটা খালি, কেউ নেই। নিলয় সেখানে যে বসে নেহার জন্য অপেক্ষা করছে, কিন্তু নেহার কোনো খোঁজ নেই। কেমন যেন শূন্য শূন্য লাগছে এবার নিলয়ের কাছে। নিলয় ফোন বের করে, কাকে যেন ফোন করলো, কিন্তু ফোনের ওপাশ থেকে কিছু জানতে পারে না নিলয়কে। ওর মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। নিলয় 7 দিন ধরে অনেক ভেবেছে নেহার কথা। সে সরি বলার জন্য এসেছিল, মনের কথা জানানোর জন্য এসেছিল, কিন্তু তার হলো কই? নেহাকে তো দেখাই যাচ্ছে না। নিলয় পরের দিন আবারও ভার্সিটিতে আসে। নেহাদের বসার জায়গাতে তাকালো, কিন্তু সেখানে কাউকেই দেখছে না। তবে আজ নেহাদের জায়গাতে ক্লাস শেষ করে এসেও জায়গাটাকে আজ বাদামওয়ালা বাদাম বিক্রি করছে, কিন্তু নেহাদের দেখা নেই। গেল কোথায় মেয়েটি? এভাবেই কেটে গেল আরো 9 দিন। এ কদিনে নেহাকে বেশ খুঁজেছে নিলয়, কিন্তু পায়নি। অনেক মিস করেছে নিলয় তাকে, অথচ নেহার কোনো দেখা মেলেনি। কেমন যেন একা একা লাগতে শুরু করেছে নিলয়ের। তার মানে নিলয়ই এখন নেহাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটা যে হারিয়ে গেল, তাকে কি আর পাবো না? নিলয় বিড়বিড় করে শুধু নেহাকে নিয়েই কথা বলছে। নিলয় ভার্সিটি থেকে বের হলো, ফুটপাত দিয়ে হাঁটছে। হঠাৎ একটা গাড়ি এসে থামলো নিলয়ের সামনে। নিলয় দাঁড়ালো। গাড়ি থেকে তিশা, হিমি আর রিফাত নামলো। নিলয় ওদেরকেও অনেক খুঁজেছিল, কিন্তু ওরাও নেহার সাথে হারিয়ে গিয়েছিল যেন। ওদেরকে দেখেই নিলয় প্রশ্ন করে, তোমরা নেহাকে দেখেছো? সে কোথায় জানো? না, আমরাও তাকে খুঁজছি। তবে নেহা ফোন করেছিল আমাদের। আপনি যে তাকে খুঁজছেন সে সবটাই জানে। কেন খুঁজছেন? সেদিন তো তাকে অপমান করেছিলেন, আর যে যেমন করে থাকে সেভাবে বিচার করতে নেই। হতে পারে সব জানার পরেও সেখানে মিথ্যে কিছু থাকতে পারে। কাউকে খারাপ ভাবার আগে তার থেকে ভেতর থেকে বোঝা উচিত। নেহা কোথায় বলো আমাকে? চলুন, তবে কোথায় আছে জানি না, শুধু আপনাকে একটা জায়গাতে নিয়ে যেতে বলল। ওকে চলো। নিলয় গাড়িতে উঠে বসলো। রিফাত গাড়ি চালাচ্ছে। নিলয় পরিচিত এলাকা ছেড়ে যেন আরো পরিচিত এলাকাতে প্রবেশ করে। রিফাত গাড়ি চালাচ্ছে, নিলয় জানালা দিয়ে আশেপাশে তাকাচ্ছে। হঠাৎ গাড়িটা ব্রেক করে থামে। তিশা গাড়ি থেকে নেমে নিলয়ের পাশের দরজা খুলে দেয়। নিলয় তাড়াতাড়ি গাড়ি থেকে নামে।
একটি বিশাল বাড়ির সামনে এসে থামে ওরা। বাড়ির সামনে হাই সিকিউরিটি গার্ড। তিশা নেহাকে কল করে সিকিউরিটি সরানোর জন্য বলার প্রস্তুতি নেয়, কিন্তু হঠাৎ একজন গার্ড এসে নিলয়ের সামনে দাঁড়িয়েই স্যালুট করে। তিশা, হিমি আর রিফাত চোখ বড় করে নিলয়ের দিকে তাকায়। নিলয় বলে, এটা কোন জায়গা? মানে এখানে কেন আসছি? এটাও তো 17 নম্বর বাড়ি। নেহা এখানে আপনাকে আনতে বলেছিল, বাড়ির ভিতর যেতে বলেছিল। সত্যি এখানে আনতে বলেছিল সে? কিন্তু আপনি কি? জানি না, আজব ধরনের প্রশ্ন। চলো ভিতরে। নিলয়ের কথাটা বলে ভেতরের দিকে যেতে থাকে। গার্ডেরা কেউ আটকায় না, এমনকি চেকও করে না কিছু। ওরা শুধু বোকার মতো নিলয়ের পিছন পিছন যেতে থাকে। তিশার ফোন বেজে ওঠে। নেহা যে নাম্বার থেকে কল করেছে সেই নাম্বার থেকে কল এসেছে। তিশা রিসিভ করে। নিলয়কে ছাদে আসতে বল, আর তোরা নিচে আয়, আমি আসছি একটু পর। সোফাতে এসে বসে থাক। ওকে নিলয়, আপনাকে ছাদে যেতে হবে, এখনই যাবেন, সিঁড়ি ডান পাশ। বুঝেছি। তারপর তাড়াতাড়ি ভিতরে এসে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মনে মনে নিলয় বলতে থাকে, নেহা এখানে কেন? সে কি আজ কয়েকদিন ধরে এখানেই ছিল? কিন্তু সে এখানে কেন থাকবে? এটা তো মন্ত্রীর বাড়ি। তাহলে নেহা এখানে কি করছে? নিলয় ছাদে উঠে আসে। বিশাল বড় ছাদ। নিলয় ছাদে এসে সামনে তাকালো। ছাদের এক কোণাতে একটি মেয়ে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। গায়ে কালো রঙের শাড়ি, হাতে কালো চুড়ি দেখা যাচ্ছে, চুলগুলো খোলা। মেয়েটার পাশে কাজের আন্টি দাঁড়ানো। নিলয় সেদিকে এগিয়ে যায়। আপনি কে? এখানে কেন দাঁড়িয়ে আছেন? নিলয়ের কথা শুনে মেয়েটা ঘুরে তাকায়। কাজের মেয়েটাও নিলয়ের দিকে তাকায়। নিলয়কে দেখে বলে, নিলয় ইশারায় ওনাকে যেতে বলে। নিলয় অবাক হয়ে শাড়ি পরা মেয়েটির দিকে তাকিয়ে থাকে, কারণ মেয়েটা হলো নেহা। নিলয় অবাক হয়ে নেহার পা থেকে মাথা অবধি ভালো করে দেখতে থাকে, আর নেহা অবাক হয় নিলয়কে স্যার ডাকার কারণে। তবে আজ নেহার গায়ে কোনো ছেলেদের মতো পোশাক নেই, আছে কেবল বাঙালি মেয়েদের সাধারণ একটা পোশাক। নেহা ঘুরে আবারও বাইরে তাকায়। নিলয় তখনও ওর দিকে তাকিয়ে আছে। নেহা একবার ঘাড় ঘুরে নিলয়কে দেখলো। নিলয় চোখ সরাতে পারছে না। নেহাকে আজ বেশ সুন্দর লাগছে, আর ওর সাজটাও বেশ আকর্ষণীয় আর বিস্ময় করে তুলেছে। দুজনে বেশ কিছু সময় ধরে চুপ হয়ে রইল। হঠাৎ নেহা বলে, যখন আমার কিশোর বয়স তখন আম্মু আব্বুর মধ্যে ঝগড়া লেগেই থাকতো, সেটা রোজ দেখতাম। রোজ কলেজ কিংবা স্কুল থেকে বাড়িতে যেয়ে, রোজ গভীর রাতে ঘুমে, রোজ সকালে উঠে তাদের ঝগড়া শোনাটাই ছিল আমার কাজ। আম্মু আব্বুকে সময় দিত না, আব্বু আম্মুকে না। এভাবে 3 মাস যায় ওদের। এরপর আম্মু নিজে থেকেই ডিভোর্স নিয়ে নেয়। আম্মু চলে যায় আমাকে ছেড়ে। বাবা মায়ের উপর জিদ করে কয়েকদিন পরেই আরও একটা বিয়ে করে আনে। সৎ মা আসে আমার। খুব ভালোই চলছিল দিন, কিন্তু একদিন বাড়িতে যেয়ে দেখি আব্বু বাসায় নেই। সৎ মা আমার সামনে আসে, আমার গালে চড় দিয়ে বলে, জানো আমাকে কেউ কখনো মারেনি, প্রথম সৎ মায়ের কাছে মার খেয়েছিলাম। এরপর খুব নির্যাতিত হয়েছি, প্রতিদিন আমাকে মারতো তিনি। বাবা যখন বাসায় আসে তখন যেন সব ঠিক। আস্তে আস্তে গম্ভীর হয়ে যাই আমি। জীবন স্যার আমাকে নিয়ে আসে, তবে এখানে তেমন আসতাম না, মাঝে মাঝে আসতাম, থাকতাম, আবার চলে যেতাম। সৎমা মারা যায়। বাবা পরে বুঝতে পারে আমি ছোট থেকে মায়ের থেকে ভালোবাসা পাইনি। সেদিনের পর থেকে আমি একাই থাকি, কেউই আমার সাথে থাকে না। আমার অগাধ স্বাধীনতা, এমন স্বাধীনতায় যে কেউই তো বখাটে হবেই। তাই আমিও আমার মতোই চলেছি, বারণ করার কেউ নেই। নিলয়াম, তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাকে একটু শাসন করার জন্য। নেহা মুখে এমন কথাগুলো শোনার পর নিলয় তার দিকে বড় বড় করে চেয়ে আছে। নিলয়ের দিকে তাকালো নেহা। নিলয়ও নেহার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে। নিলয়ের তাকানো দেখে নেহা ফিক করে হেসে উঠল। নিলয় ওর হাসির শব্দ শুনছে। নেহা আবার বলল, এখন নিশ্চয়ই মনে হচ্ছে আমাকে ভালোবাসা যাবে না, তাই তো? ওকে, কোনো ব্যাপার না, আমি একা ছিলাম, একাই থাকবো। নেহা কথাটা বলে সেখানে থেকে চলে আসার জন্য পা বাড়ায়। নিলয় এক হাত দিয়ে নেহার বাম হাত ধরে ফেললো। এবার নেহা নিলয়ের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। নিলয় কিছু বলতে যাচ্ছিল, তার আগে সেখানে জীবন আহমেদ চলে আসে। ওনার সাথে অনেক সিকিউরিটি, পুলিশও আছে। নেহা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। জীবন আহমেদকে দেখে বলল, স্যার, ওই সেই নিলয়, প্লিজ ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই। আমি আমার ইচ্ছেতেই পরিবর্তন হয়েছি।
নিলয় এদিকে আয়। স্যার প্লিজ ওকে কিচ্ছু বলবেন না, ও অনেক ইনোসেন্ট, ওর কোনো দোষ নেই। নেহাকে সরিয়ে দেয় জীবন আহমেদ, তারপর নিলয়ের হাত ধরে টেনে নেহার সামনে দাঁড় করিয়ে দেয়। নেহা একটু ভয় পেয়েছে, না জানি জীবন আহমেদ নিলয়কে কি বলে, কিন্তু নেহাকে অবাক করে দিয়ে জীবন আহমেদ বলে, নিলয় তুই কখন এসেছিস? বাড়িতে থাকতে তো কষ্ট লাগে, সেজন্য বাইরে ঘুরে বেড়াস। যেই দেখলি নেহা আসছে তখনই চলে এসেছিস। মানে নিলয় বাড়ি মানে কি এসব? নিলয়ের চাচা আমি। নিলয়ের মা বাবা নেই, ভাই ভাই মারা গিয়েছিল, ওকে বড় করেছি বাইরে রেখে। এখানে এসে মাস্টার্স কমপ্লিট করার জন্য ভর্তি হয়, বাকিটা নিলয় বলবে। তোরা কথা বলে ভিতরে আয়। নিলয় এবার নেহার দিকে তাকালো। নেহা হতভম্ব হয়ে চেয়ে আছে নিলয়ের দিকে। নিলয় মুচকি হাসলো। নেহার যেন ঘড়ি কাটছে না। নিলয় একটু কাশি দিয়ে বলল, প্রথম যেদিন ভার্সিটিতে আসি তখন দূর থেকে দেখি তুমি বাইকে বসে মাথা নিচু করে আছো। তোমার কয়েক গাছি খোলা চুল সামনে ঝুলে আছে, মাথায় গোল টুপি। তোমাকে দেখে কেমন যেন ভালো লাগা কাজ করে। তারপর রোজ তোমাকে এসে লুকিয়ে দেখতাম, কারণ আমি জানতাম তোমাকে ভালোবাসি বললে তুমি পিটাবে, না হয় না করে দিবে। তাই রোজ তোমাকে আড়াল হতে দেখেছি। সেই দেখা খুব বেশি গভীরতার মাঝে আটকে ছিল, যার প্ররোচনায় আমি তোমাকে কখন যে ভালোবেসে ফেলেছি। আর সেদিন ওভাবে বলেছি কারণ তোমাকে ওই রকম ড্রেসে সব ছেলেরাই খারাপ দৃষ্টিতে দেখে, যা খুব বাজে একটা বিষয়। আজ দেখো, তুমি নিজেই বাসায় যে আয়নাতে দেখবা তোমাকে কতটা সুন্দর লাগছে। তুমি যদি মনে করো তোমার পরিবর্তনে আমি তোমাকে ভালোবেসেছি, তাহলে আর কি, যাও, ছেড়ে দিলাম তোমার হাত, তুমি যেতে পারো। আমি জানতাম না তুমি এমন বড় লেভেলের গুন্ডি একটা মেয়ে। তোমার কথা চাচুকে এসে বলি, চাচু আমাকে কিছুই জানায় না, শুধু তিনি বলেন তোমার উপর যেন ছদ্মবেশে নজর রাখি। তাই রোজ তোমার বাড়ির সামনে যেতাম, কিন্তু আগে তোমাকে বেলকনিতে দেখতাম না। কিন্তু যেদিন রাজের সাথে ঝামেলা হয়, এরপর থেকে তোমাকে রোজ বেলকনিতে দেখতাম। তুমি তো আমার ব্যাপারে খোঁজ নাওনি, আমিও ঠিক ওভাবেই নেইনি। কিন্তু পরে চাচু যখন জানায় তুমি ওনার খুব প্রিয় একজন, তখন তোমাকে পটানোর আরও চেষ্টা করি, কিন্তু বুঝিনি তুমি আমার বাড়িতে এসেই থাকবে। যাই হোক, তোমাকে ভালো লাগছে অনেক। যদি তোমার মনে হয় এসব রেখে প্যান্ট শার্ট পরবো, তাহলে তুমি পরতে পারো, যাও, চলে যাও। কথাগুলো শেষ করতে নেহা কয়েক পা এগিয়ে যায়। নিলয় মনে মনে ভাবে নেহা মনে হয় সত্যিই চলে যাবে। তখনই সে নিলয়ের ডান হাত ধরে টেনে নেহার সামনে এনে দাঁড় করালো। সে বলল, চলো আজ আমরা দুইজন দুই হাত ধরে রেল লাইনের পাতে হাঁটি। চলো আজ আমরা কল্পনার মাঝ নদীতে নৌকা নিয়ে ঘুরি, সাথে থাকবে পেতনি আর একটি আজীব ভূত। আর যদি আমার কথা না শোনো, তাহলে তোমাকে পিস্তল দিয়ে ভয় দেখিয়ে উঠিয়ে নিয়ে যাব। হ্যাঁ, গন্ডি নাকি? তোমাকে পাওয়ার জন্য যদি আমি গুন্ডি, লেডি মাফিয়া, সাইকো লাভার সব হতে পারি, বুঝেছো?